জিরান্ড এবং পার্টিসিপল। আর এখানে প্রিভিয়াস আমি অনেকগুলা কোশ্চেন কিন্তু আজকে রাখছি, যে এই কোশ্চেনগুলো এদিকে আছে, এগুলো আমরা সব একটার পর একটা চেষ্টা করবো আজকে কমপ্লিট করার। অনেকগুলা প্রশ্ন এখানে আছে এবং পাশে সহল দেওয়া আছে যে কততম বিসিএস এ আসছে, আশা করি সমস্যা হবে না। তো জিরান্ড এবং পার্টিসিপল আজকের যে টপিকটা, এই টপিক থেকে আমরা কতগুলা প্রশ্ন পাই এবং বিসিএস এর প্রশ্নগুলো আসছে প্লাস অন্যান্য পরীক্ষাতে আছে সেইগুলা দেখব। আর হ্যাঁ, যারা শেয়ার করেন না এখনো আমাদের গ্রুপে, যদি আজকে আপনারা যে যত বেশি শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য প্রতিদিনের মতো নাসির স্যারের এই যে বই, কি নাম দেওয়া নাসির স্যারের, ক্যারিয়ার প্লাস। ক্যারিয়ার সাথে প্লাস আছে, মাইনাস আছে, যোগ বিয়োগ সব আছে। তো আপনার লাইফে যদি ক্যারিয়ার প্লাস হইতে হয় তাহলে আপনি অবশ্যই শেয়ার দিয়ে দেন। আর শেয়ার দিয়ে তার পরবর্তীতে যত বেশি পারেন শেয়ার দিয়ে মেনশন করেন। মেনশন করলে এখান থেকে আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ঠিকানায় ফ্রিতে পাঠিয়ে দিবে এই বইটা, নাসির স্যারের ক্যারিয়ার প্লাস। ঠিক আছে, তো আমরা দেরি করব না, আজকে শুরু করব আমাদের ক্লাসটি। তার আগে একটু সবাই শেয়ার দিয়ে দেন এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেটা একটু কাইন্ডলি জানাবেন। তো আজকে টপিক দেওয়া হচ্ছে জিরান্ড ভার্সেস পার্টিসিপল। আসলে জিরান্ড ভার্সেস পার্টিসিপল না বলে জিরান্ড এন্ড পার্টিসিপল বলা উচিত ছিল, যদি আমরা জিরান্ড ভার্সেস পার্টিসিপল বলি, কারণ ভার্সেস দিয়ে আসলে বোঝায় দুইটা বিপরীত, তাই না, দুইটা বিরোধী দল। যেমন আমরা আমাদের ভাষায় বলি যে আজকে খেলা হবে জার্মানি ভার্সেস দেখা যাচ্ছে অন্য একটা স্পেন, তো দুইটা বিরোধী দল। তো জিরান্ড আর পার্টিসিপল একটা আরেকটার বিরোধী না, বাট একটা আরেকটার থেকে ভিন্ন। তো যাই হোক, আমরা শুরু করব। আমি 2 মিনিট সময় নিচ্ছি, যেহেতু এখনো অনেকগুলা গ্রুপে জয়েন হতে পারেনি অনেকে, তো একটু জয়েন করে ফেলেন আপনারা যারা এখনো জয়েন করেননি। এবং কে কোন জায়গা থেকে আমাদের দিকে দেখছেন সেটা একটু কাইন্ডলি জানাবেন, যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর আপনারা যারা সামনে আছেন আপনারা কিন্তু বেশি করে শেয়ার দিয়ে দিয়েন। হ্যাঁ, বাগেরহাট জেলা থেকে আছে, তারপরে মানিক মন্ডল, সে বলছে ভালোবাসা অভিরাম স্যার। ও আচ্ছা আচ্ছা, দেখছেন। আচ্ছা, মিতু খাতুন অলরেডি শেয়ার দিয়েছে, খুলনা থেকেই আছেন তিনি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যাররা সবসময় ভালো থাকে। তারপরে হচ্ছে মানিক মন্ডল বাগেরহাট থেকে আছে আমাদের সঙ্গে। আর জেসমিন, ওয়ালাইকুম আসসালাম। সালাম যে পরিমাণে আপনারা দিচ্ছেন, সবসময় সালাম বেশি করে দিবেন। আমি উত্তর দেই বা না দেই এটা অটো ধরে নেবেন, বুঝেন নাই, এআই জেনারেট উত্তর নিয়ে নেবেন আপনারা নিজে নিজে। তো কেমন আছেন স্যার? ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। পটুয়াখালী থেকে আছে সবুজবাগ, ঢাকা। সবুজবাগটা কোন দিকে ঢাকার আমি নিজেও চিনি না। পিরোজপুর থেকে, পিরোজপুর বরিশাল। আচ্ছা, গাইবান্ধা থেকে আছে আমাদের সঙ্গে। একটু সবাই শেয়ার দিয়ে দেন, যারা একটু শেয়ার দিয়েছেন সঙ্গে শেয়ার দিয়ে অবশ্যই আপনারা ডান লিখবেন, না হলে কিন্তু আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো না যে আপনারা শেয়ার দিয়েছেন কিনা। আর অবশ্যই শেয়ার প্লাস মেনশন এই দুটা জিনিস দিয়ে দিবেন। সাতক্ষীরা চিংড়ি শহর থেকে আছে একজন, তারপরে হচ্ছে যশোর থেকে আছে, ফুলের রাজ্য থেকে। আর কোন জায়গায় আছে থেকে, কোন জায়গায়, বাগমারা, তাহেরপুর। তাহেরপুর যেন কোথায়, রাজশাহীতে। হুম হুম হুম। টাঙ্গাইল থেকে আছে, টাঙ্গাইল ডিসি লেক নাকি এসপি পার্ক থেকে। সাতক্ষীরা থেকে আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও যাওয়া হয় না এখন পর্যন্ত আমার লাইফে। আপনারা ঠাকুরগাঁও কেউ আছেন নাকি? ও যে আছে, আপু আছে, আছে এখনো। আচ্ছা যাই হোক, আমরা তাহলে আর কথা বাড়াবো না, ক্লাস শুরু করে দেই। বরিশাল ঝালকাঠি। আচ্ছা, তো জিরান্ড ভার্সেস পার্টিসিপল, আমরা প্রথমে আসবো জিরান্ড কাকে বলে সেটা নিয়ে, তারপরে যাব পার্টিসিপল কাকে বলে। তো আপনারা সবাই জানেন যে জিরান্ড আমরা আমাদের ভাষায় সাধারণত বলে থাকি যে স্যার জিরান্ড কার মতো কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু দেখি। ওকে, জিরান্ড। তো প্রথম আপনারা সবাই জানেন জিরান্ড কাজ করে কার মতো, নাউনের মতো। আসলে জিরান্ড হচ্ছে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি বা ভি প্লাস আইএনজি ইকুয়াল টু, আমরা যদি শর্টে কাটে বলি তাহলে হচ্ছে নাউন। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে তাকে জিরান্ড বলে, এটা হচ্ছে সোজা হিসাব। তো আমরা ডেফিনেশন সহ লিখবো, যেহেতু লিখলাম জিরান্ড, আমি শর্টকাটে লিখছি ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন। তো আমরা যদি এটা ডেফিনেশন লিখি তাহলে হচ্ছে ভি প্লাস আইএনজি মানে ভার্ব প্লাস আইএনজি যখন আমরা বলি যে হ্যাঁ নাউন, তো এখানে যেটা করব সেটা হচ্ছে নাউন বা তার সমকক্ষ, নাউন বা তার সমকক্ষ কোন
ওয়ার্ডের মতো কাজ করে, তাকে জিরান্ড বলে। তো জিরান্ডের কাজ হচ্ছে নাউন এর মতো কাজ করা বা নাউনের সমকক্ষ হয়ে কাজ করা। মৃত্তিকা মির্জা, সে অনেক বেশি শেয়ার দিয়েছে অলরেডি। তারপরে হচ্ছে অনেকে, আফরোজা বেগম অনেকে মেনশন করেছে, আরিফ খান অনেককে মেনশন করেছে। আচ্ছা যাই হোক, ফরিদপুর থেকে আছে, আমার নিজের জেলা থেকে কে কে যেন। তো যাই হোক, জিরান্ড ভার্সেস পার্টিসিপল, কে সে তো ভর্তি হয়, কে বলছে আপনাকে ভর্তি হয় না? সে আমার ব্যাচে ভর্তি আছে, তাহলে জীবনেও ভর্তি হয় না। সে সব জায়গায় আছে, ভর্তি থাকতেই পারে, আপনি হয়তো জানেন না, কারণ অনেক আগে থেকে আমরা দেখছি তাকে। যাই হোক, আমরা এখন আসি, তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন কার মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। এখন নাউনের কাজ কি, আমরা যদি সেইগুলা ধরতে পারি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, নাউনের কাজ এইগুলা, আর এই কাজগুলা যদি করে তাহলে তাকে আমরা জিরান্ড বলবো। তো নাউনের কাজ কি কি সেটা যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের এটা জীবনে অনেকবার বলছি আমি ক্লাসে, জিরান্ডের সময় বলা হয়েছে, যদি আপনারা জিরান্ডের ক্লাস আগে করে থাকেন, এটা আপনার জিরান্ড ছাড়াও যখন আমরা শুধু নাউন পড়ছি তখনও এটা করার কথা, যখন ফ্রেজ পড়ছেন বিশেষ করে নাউন ফ্রেজ তখনও এটা করার কথা, যখন ক্লজ পড়ছেন বিশেষ করে নাউন ক্লজ তখনও এই কথাগুলা শোনার কথা, যে জিরান্ড কিভাবে কাজ করে বা নাউনের কাজ কি কি। এখন নাউনের কাজ কি কি সেই জিনিসটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে একটু সহজে আমরা একটা সেন্টেন্স বা নাউন নিব, তারপরে বোঝার চেষ্টা করব। তো বরাবর আমি একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে নাউনের কি কাজ, আগে এটা দেখি। ধরেন কোন একটা সেন্টেন্সে আমরা এরকম একটা উদাহরণ হয়তো বা আপনাদেরকে কোনো একদিন আমি দিয়ে থাকি বা ক্লাসে দিয়েছিলাম, সেটা হচ্ছে সাকিব, তারপরে হচ্ছে লাভস, এরপরে হচ্ছে অপু। যদিও এটা পাস্ট টেন্স, এখন আর প্রেজেন্টে নাই, তো অতীতকালে ছিল। এখন এখানে দুইটা নাউন আছে না? কি কি নাউন? একটা সাকিব আর একটা কি? অপু। এখন আমরা তো এটাকে নাউন বলতেছি, বাট এটা একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সের শুরুতে কে বসে? সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, আর তারপরে কি বসে? অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাকিবটা কি বলেন তো? সাবজেক্ট। তাহলে আপনি একটা জিনিস পেয়ে গেলেন, স্যার নাউনের একটা কাজ হচ্ছে সাবজেক্ট হওয়া সেন্টেন্সের। নাম্বার 2, সেখানে হচ্ছে অবজেক্ট হয়েছে, তাহলে নাউনের আরেকটা কাজ কি? অবজেক্ট হওয়া। তাহলে নাউনের দুইটা কাজ এখন পর্যন্ত পেলাম, একটা হচ্ছে সাবজেক্ট হওয়া আর একটা অবজেক্ট হওয়া। এর পরবর্তীতে ধরেন কোনো কারণে সাকিব যেহেতু অপুকে ভালোবাসে, ধরেন ঘটনা 2001 সাল, তখন বাটন ফোন খুব চলতো, খুব একটা এরকম অন্য ফোন চলতো না। আর ওই সময় চিঠি লেখালেখি চলতো, ওইরকম একটা যুগ ছিল যে চিঠি লিখে লিখে, ছোটবেলায় তখন এরকম প্রেম প্রীতি চলতো, আমরা যখন 9, 10, 11, 12 এর কাছাকাছিতে ছিলাম। এখন ধরেন এই যে অংশটা সাকিব লাভস অপু, এই কারণে কোনো একদিন সাকিব অপুকে একটা চিঠি লিখছে। এখন যদি আমরা এই অংশটা লিখি, সাকিব অপুকে যে চিঠি লিখেছিল, তখন যদি আপনি বলেন তাহলে সাকিব রুট, এরপর হচ্ছে এ লেটার, কাকে লিখছে? তাহলে এখানে একটা কি দিয়ে লিখতে হবে? টু অপু। আচ্ছা বলেন তো, টুটা কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। তাহলে নাউনের আরেকটা কাজ হচ্ছে প্রিপোজিশনের পরে বসা। ওর নামই প্রিপোজিশন, মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান হবে? নাউনের পূর্বে। তাহলে নাউনের একটা কাজ সাবজেক্ট হওয়া, একটা কাজ অবজেক্ট হওয়া, একটা কাজ প্রিপোজিশনের পরে বসা। এখন কোন কারণে এই অপু যদি সাকিবের জীবন থেকে হারাই যায়, ধরেন কোন কারণে হারাই গেছে সাকিবের জীবন থেকে, এখন হারাই যাওয়ার পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ একদিন দেখছে যে অপু, সে মুভিতে থাকে না, নিজের স্মৃতি হারাই ফেলছে, রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়ায়। তখন স্বাভাবিকভাবে নায়করা কি করে? দূর থেকে দেখে ঘ্রাণ শুকে বলে ফেলে, আশেপাশে কোথাও মনে হয় আছে, আমার মন বলতেছে। এখন ধরেন কোন কারণে তার মন বলতেছে যে আশেপাশে অপু আছে। এখন হঠাৎ দেখতে পাচ্ছে যে একটা পাগলি কোনো কারণে ঘুরে বেড়াইতেছে বিভিন্ন জায়গায়, চুল এলোমেলো অবস্থায়। এইবার কোন কারণে সাকিব তার কাছে গিয়ে বলতেছে, এই তো আমার অপু, বলবে না? তখন সে বলছে কি, যে এটাই আমার অপু। তাহলে ইংলিশে তো বলবে, সে তো ইংলিশে, আমরা তো ইংলিশে আছি, তাহলে সে কি বলবে? দিস ইজ মাই অপু। আচ্ছা বলেন তো, মাইটাকে কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে আমরা নিতে পারি? পার্টস অফ স্পিচ, প্রোনাউন না। আই প্রোনাউন, মি প্রোনাউন, মাইন প্রোনাউন। মাইটা আপনাদেরকে লিখে দিয়েছিলাম, এগুলো অ্যাডজেক্টিভ,
ওকে, কারণ নির্দিষ্ট করার কাজ করে। আলটিমেটলি মাই হচ্ছে ডিটারমিনার, নির্দিষ্ট করে। কারণ সে নির্দিষ্ট, ধরেন আমি যদি বলতাম দিস ইজ অপু, মানে এটা অপু, বাট যখন বলছি দিস ইজ মাই অপু মানে কি আমার অপু, নির্দিষ্ট করে আমার বলছি। এখন যদি কোনো কারণে ওই জায়গায় ধরেন এই অপুরে এইখানে মাই বাদ দিয়ে কেউ একজন লিখছে ইয়োর, তাহলে হয়ে যাইতো মাই থেকে যে এটা তোমার অপু, আমারটা না। তো এরকম হইতো। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ডিটারমিনার, ডিটারমিনার। তাহলে নাউনের আরেকটা কাজ হচ্ছে ডিটারমিনারের পরে বসা। তাহলে এখন পর্যন্ত আমরা 4টা জায়গা পাইছি, সাবজেক্ট হওয়া, অবজেক্ট হওয়া, প্রিপজিশনের পরে বসা, ডিটারমিনারের পরে বসা। এই 4টা জায়গায় আপনি যদি ভার্বের সাথে আইএনজি দেখেন তাহলে সেটাকে আমরা বলবো কি জিরান্ড, জিরান্ড, কারণ নাউনের মতো কাজ করবে সে। এখন আমরা যদি কোনো কারণে একটাকে সেন্টেন্স আকারে দেখতে চাই বারবার বারবার, ধরেন একটা প্রিভিয়াস কোশ্চেন আপনাদেরকে আমি এবার এই জায়গাটায় লিখে দিচ্ছি, সাকিব ছিল সাবজেক্ট আর অপু কি ছিল অবজেক্ট। এখন এই দুইটাকে বাদ দিয়ে ধরেন একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল যেখানে লেখা ছিল এরকম, সিইং ইজ বিলিভিং, দেখা মানেই বিশ্বাস করা। হ্যাঁ, দিস ইজ মাই ওপু, এখানে নির্দিষ্ট করছে মাইকে, যখন মায়ের নিচে আন্ডারলাইন থাকবে ওখানে যখন আপনার অ্যাডজেক্টিভ থাকবে না তখন কি করব? কোন জায়গায় অ্যাডজেক্টিভ থাকবে না? এই মায়ের নিচে আন্ডারলাইন করা থাকলো, হ্যাঁ, ইন্ডিকেট করতে হবে, কিন্তু অপশনে অ্যাডজেক্টিভ নাই, তখন পজিটিভ প্রোনাউন থাকবে, তখন কি আমরা প্রোনাউনে টিক মারবো? মানে কথা হচ্ছে যে স্যার এই প্রশ্নটাই আসছে, এখন আপনাকে প্রশ্ন করছে এটা কি। এখন অপশনে যে 4টা অংশ আছে সেখানে নাউন আছে, প্রোনাউন আছে, সবকিছু আছে স্যার, শুধু অ্যাডজেক্টিভ নাই। এখন যদি ডিটারমিনার থাকে তাহলে ডিটারমিনার করবেন, ডিটারমিনারও নাই, কথা হচ্ছে স্যার তখন কি করব? ডিটারমিনারও নাই, অ্যাডজেক্টিভও নাই, বাট পজিটিভ কথা আছে, বাট পজিটিভের সাথে প্রোনাউন যদি থাকে তাহলে অবশ্যই পজিটিভ করতে হবে, কারণ এটার নাম পজিটিভ প্রোনাউন না, না এটার নাম পজিটিভ অ্যাডজেক্টিভ। কি নাম? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজেস মানে কি বলেন তো? মালিকানায় থাকা। এই পজেস, এই ওয়ার্ডটা দেখলেই বুঝবেন মাই মানে কি আমার, মানে এটা আমার মালিকানায়। ইয়োর মানে তোমার, মানে এটা তোমার মালিকানায়। এগুলো এই জন্য বলে পজেস করা যায়, পজিটিভ। ইয়োর মানে তোমার, হিজ মানে তার, মানে ওটার মালিক সে। করিমস মানে করিমের, এটার মালিক করিম, এগুলো পজেস করে সে, এই জন্য এটার নাম পজিটিভ। তো আমরা যেটা বলছিলাম যে সিইং ইজ বিলিভিং, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সিইং। আর অবজেক্ট কোনটা? বিলিভিং। তাহলে এইখানে দুইটা অংশ কিন্তু অলরেডি আমরা পাইছি, যেভাবে সাকিব আর অপু লিখছিলাম, বাট এইখানে আছে সিইং আর এই পাশে আছে কি বিলিভিং। তাহলে এই দুইটা আমাদের কি এখন জিরান্ড, একটা সাবজেক্টের কাজ করছে আর একটা অবজেক্টের কাজ করছে। যদিও সিইং ইজ বিলিভিং এটা গ্রামাটিক্যালি ভুল লেখা যাবে না, কারণ যেই সকল ভার্বের মধ্যে পার্ট আছে, যেই সকল ভার্বকে স্টেটিভ ভার্ব বলে, যেই সকল ভার্বের জন্য শক্তি প্রয়োজন হয় না, ওই সকল ভার্বের সাথে আইএনজি দেওয়া যায় না। আমি ওয়াকিং দিতে পারবো, সুইমিং দিতে পারবো, বাট দেখার জন্য আপনার শক্তি লাগবে না। চোখ বন্ধ থাকলেও আপনি দেখবেন, অন্ধকার দেখবেন। আর বিলিভ মানে বিশ্বাস করার জন্য কি শক্তি লাগবে? কেউ একজন একটা ঘটনা বলছে, আপনি বলবেন ভাই দুপুরের পরে এসে বলেন এখনো খাই নাই, বিশ্বাস করতে পারবো না, এমন হবে? তাহলে এইগুলোর জন্য শক্তি লাগে না, এগুলাকে বলে স্টেটিভ ভার্ব। এই জন্য আপনারা পড়তেন নোর সাথে আইএনজি হয় না, নোইং। কেন? নো মানে জানা, জানার জন্য শক্তি লাগে না। আপনি দেখেও জানতে পারবেন, শুনেও জানতে পারবেন, আবার ঘুমাই ঘুমাই স্বপ্নের মধ্যে জানতে পারবেন বাবা আপনাকে তাবিজ দিয়ে গেছে, স্বপ্নে পাওয়া তাবিজ। এটা বেশি অনেকে চলে না। তাহলে এই জন্য বলছি যে নোর সাথে আইএনজি করা হয় না, এই জন্য ফিলের সাথে আইএনজি করা যায় না। যদিও আমরা বলি আই এম ফিলিং, বলতে হবে আই ফিল। তাহলে যাই হোক, কিন্তু এই দুটা যে জিরান্ড, সাবজেক্ট আর অবজেক্ট হয়ে, এটা অংশটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন কোন কারণে দ্বিতীয় অংশ, দ্বিতীয় নিয়মটা কি ছিল? প্রিপজিশনের পরে কি হবে? প্রিপজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটাকে কি বলবো? জিরান্ড বলবো। আমি সবগুলাই লিখে দিব, আমি জাস্ট আগে দেখাচ্ছি একটা সেন্টেন্স আকারে যেন বুঝতে পারেন, ওভারঅল শানে নুজুল ক্লাসের আর কি এটা। এখন ধরেন কেউ যদি এরকম বলে যে দেয়ার ইজ নাথিং, এরপরে বলছে গুড ইন, ইনটা কি বলেন তো? প্রিপজিশন। এখন এইখানে সে লিখছে ইনের সাথে স্মোকিং, এবার প্রশ্ন হচ্ছে স্মোকিংটা কি হবে? তাহলে আমরা যেহেতু ইন পাইছি প্রিপজিশন, আর প্রিপজিশনের পরের জায়গাটা কার? নাউনের, নাউনের। তো এখানে ভার্বের সাথে আইএনজি আছে মানে বুঝতে হবে সে নাউনের মতো কাজ করছে। তাহলে এটাও কি হবে আমাদের? জিরান্ড। একবারে মনে রাখবেন, সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, প্রিপজিশনের পরে বসবে। আচ্ছা, এখন আরেকটা জায়গা বাকি আছে, সেটা কি? ডিটারমিনার।
এখন কোনো কারণে ধরেন এক মুরব্বী দাদা, সে দাদা দাদির সাথে ঝগড়া করছে, ঝগড়া করার পরে দাদি বলছে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। দাদা বলতেছে না আমি যাইতে পারবো না, বলতেছে আমাকে যেহেতু তোমার পছন্দ না তাহলে আমার সাথে থাকি তোমার লাভ কি? বলে তোমাকে আমার পছন্দ না, বাট তোমার রান্নাটা পছন্দ। এখন সে যদি বলে তোমার রান্নাটা আমার পছন্দ, তখন ওই দাদা সে বলবে আই লাইক, এবার আপনাদের কি ধারণা ইউ বলবে? সে কি বলবে? ইউ বললে তো এটাই হয়ে যায় তো অবজেক্ট, সে বলতেছে ইউর, সাথে বলছে কুকিং, তোমারে পছন্দ করি বা না করি তোমার রান্নাটা পছন্দ করি। তাহলে এই ইউর এটা কি ডিটারমিনার, নির্দিষ্ট করছে যে তোমার রান্না। এখন এই জায়গা হইতে পারতো যে আমি করিমের রান্না পছন্দ করি, রহিমের রান্না পছন্দ করি, তখন হয়তো আই লাইক করিমস কুকিং। আবার অনেকে বলে না যে আমি আমার নিজের রান্নাটাই পছন্দ করি, অন্যেরটা করি না, তখন বলতাম আই লাইক মাই কুকিং। তাহলে এই যে ইউর লিখছি এটা কি ডিটারমিনার, তাই না? আর এর পরে বসছে মানে এটা কি হবে আমাদের জিরান্ড। তাহলে জিরান্ডের পজিশন পাইছেন চারটা, সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, প্রিপজিশনের পরে বসবে, ডিটারমিনারের পরে বসবে। এই হচ্ছে রেগুলার পজিশন। এছাড়া আরেকটা জায়গা আছে ইরেগুলার অপশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই জায়গা থেকে আপনি পার্টিসিপলের সাথে মিক্সড করে ফেলবেন। সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে কি? কি সেন্টেন্স বলছেন না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড? সিম্পল মানে সরল বাক্য, কমপ্লেক্স মানে জটিল, আর কম্পাউন্ড মানে কি? তাহলে কম্পাউন্ড নাউন, নাউনের বাংলা কি? গ্রামারে বলেন, গ্রামারে বিশেষ্য। তো আপনারা বাংলায় শুনেন নাই যৌগিক বিশেষ্য? তাহলে কম্পাউন্ড নাউন মানে যৌগিক বিশেষ্য, যেখানে একাধিক ওয়ার্ড মিলে একটা নাউন গঠন করে। যেমন ধরেন আমরা যদি বলে থাকি কোনো কারণে, আচ্ছা এই অংশটুকু তো বুঝতে পারছেন। এখন ধরেন আমরা যদি কোনো কারণে এমন করে বলি সান, সান একটা নাউন না? এর সাথে যুক্ত করছি আর একটা নাউন লাইট মানে আলো। এবার বলেন তো দুইটার একসাথে বলছি সানলাইট, এবার কি দুইটা জিনিস বুঝবেন না একটা জিনিসের নাম? এইটার নাম কম্পাউন্ড নাউন, বুঝতে পারছেন? এখন ধরেন কোনো কারণে আপনি একটা টেবিলে বৈশা পড়াশোনা করেন, এখন ওই টেবিলে বসে যে পড়াশোনা করেন ওই টেবিলের নাম রিডিং টেবিল। আবার একজন এক জায়গায় সাঁতার কাটে, ওইটার নাম কি? সুইম না সুইমিং পুল? এখন আপনি যখন দেখতেছেন যে স্যার সুইমিং একটা ওয়ার্ড, আইএনজি না এটা, আর সাথে বলছেন পুল, সুইমিং পুল ওয়ার্ড কয়টা? বুঝাইছে কয়টা জিনিসকে? একটা জিনিস। এই যে এইটা কেউ বলে জিরান্ড, কারণ এই নামের অংশ। যেমন আমার নাম হাবিব হোসাইন, আপনারা আমার হাবিব বলে ডাকলে আমি বলবো কি ব্যাপার, পুরো নাম তো বলেন নাই, হবে এমনটা? হাবিব হোসাইনটাও আমার নাম, হাবিব বললেও আমার নাম। তো সেম ভাবে সুইমিং পুল পুরাটা একটা নাউন, এইটার যে আইএনজি যুক্ত অংশ সুইমিং, এটাও তখন নাউনের কাজ করবে। বুঝাইতে পারছি আমি কথাটা? কারণ সুইমিং যদি আলাদা চিন্তা করেন, সুইমিং মানে সাঁতার, পুল মানে তো ব্রিজ, বাট দুইটা যখন একসাথে বলতেছি সুইমিং পুল, তাহলে এটা দিয়ে একটা জিনিসের নামকে বোঝাচ্ছে। এরকম আপনি যে রুমে থাকেন লেখা আছে ড্রয়িং রুম, ওই রুমের নাম কি? ড্রয়িং রুম। আপনি যে রুমে বসে পড়েন ওই রুমের নাম রিডিং রুম। আপনি কোনো কারণে যদি দেখেন একটা চেয়ার আসে বসে এমনি এমনি করে সারাদিন, নাম কি? রকিং চেয়ার। ওই চেয়ারের নাম কি? রকিং চেয়ার। এখন আপনি যদি দোকানে গিয়ে বলেন ভাই একটা চেয়ার দেন, দিবে? তখন বলবেন ভাই কোন চেয়ার নেবেন, নাম বলেন, তখন বলবেন ভাই রকিং চেয়ার দেন। তাহলে রকিং চেয়ার এটা আলাদা জিনিস। ওয়াকিং স্টিক, দাদারা যে লাঠি দিয়ে হাঁটে, যাই যদি বলেন ভাই আমার একটা লাঠি দেন, দিবে? আগে জিজ্ঞাসা করবে কি লাঠি নেবেন সেটা বলেন। যখন বলবেন যে একটা ওয়াকিং স্টিক দেন, তখন সে বুঝবে হ্যাঁ মুরব্বীরা যে লাঠি ধরে হাঁটে সেই লাঠির কথা আপনি বলতেছেন। একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে আর তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওটার নাম ওয়াকিং রোড। লিখবেন, লেখাই থাকে ওয়াকিং রোড বা ওয়াকিং স্ট্রিট, মানে হাঁটার রাস্তা। ওই রাস্তার নাম কি? কি হাঁটা নাকি হাঁটার রাস্তা? ওই রাস্তার নামই ওয়াকিং রোড। এখন আপনাকে প্রশ্ন করবে ওয়াকিং কি জিরান্ড, কারণ এটাই নামের অংশ। বাট ওয়াকিং বয় যদি বলে, ওটা কি কারো নাম? আজ পর্যন্ত শুনছেন কোন ছেলের নাম ওয়াকিং বয়? এখন হ্যাঁ যদি এরকম হয় আপনি আপনার ছেলের নাম রেখে রাখেন যে আমার ছেলের নামই হচ্ছে ওয়াকিং বয়, সেটা আলাদা ব্যাপার। বাট আমরা এখন পর্যন্ত শুনি নাই এরকম করে সুইমিং পুল। সুইমিং পুল একটা জায়গার নাম, তাহলে সুইমিং জিরান্ড। বাট যখন বলবে সুইমিং গার্ল, কোন মেয়ের নাম কি সুইমিং গার্ল হবে? ওটা দিয়ে বুঝায় পার্টিসিপল, কারণ এটা দিয়ে ওই মেয়ের অবস্থা বুঝাইছে যে ওই মেয়েটা সাঁতার কাটতেছে। তো জিরান্ডের 5টা জায়গা, এই জায়গাটা মনে থাকলে আশা করি আর সমস্যা হওয়ার কথা না। একটা বলছি কি সাবজেক্ট হবে, একটা অবজেক্ট হবে, একটা প্রিপজিশনের পরে বসবে, একটা ডিটারমিনারের পরে বসবে, আর একটা কম্পাউন্ড নাউনের অংশ হবে। এবার আমি সেগুলা লিখে দিচ্ছি, আপনারা লেখা সেখান থেকে শুরু করবেন। এরপরে জিরান্ডের প্রিভিয়াস যতগুলা কোশ্চেন আছে আমরা দেখে আসবো। হ্যাঁ,
জিরান্ডের পজিশন এটা লিখবেন। অনলাইনে যারা আছেন আপনারা কি বুঝতেছেন? জিরান্ডের পজিশন নাম্বার 1 সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, সেন্টেন্সের সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটি জিরান্ড হবে। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি যদি বসে তাহলে সেটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। এখন ধরেন কোন একটা সেন্টেন্সে লেখা থাকবে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হাঁটা একটি ভালো অভ্যাস। এবার আসছে এই ওয়াকিংটা কি হবে? এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ওয়াকিং। আবার যদি সহজে দেখেন ইজ এ গুড এক্সারসাইজ, একটা ভালো ব্যায়াম। আপনাকে যদি কোনো কারণে বলে যে বলেন তো এখানে আমি একটা ভালো ব্যায়ামের কথা বলছি, এই ব্যায়ামের নাম কি? আপনি বলবেন স্যার ওয়াকিং। নাম কি আমি জিজ্ঞাসা করলে বলবেন কি? ওয়াকিং। তাহলে ওইটা দ্বারা একটা নাউন বা নাম কে বুঝাইছে? একটা হ্যাবিটের নাম। জাস্ট আমরা যখন বলি রিডিং ইজ এ গুড হ্যাবিট, তখন আপনাকে যদি বলেন তো এখানে কোন হ্যাবিটের নাম বলছি, তখন আপনারা বলবেন স্যার রিডিং। এটা একটা হ্যাবিটের নাম। এরকম কেউ যদি কোনো কারণে বলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এই গুড এক্সারসাইজটার নাম কি? সুইমিং। আপনি যদি কাউকে গিয়ে বলেন ডক্টর সাহেব এক কাজ করেন আমাকে কয়টা এক্সারসাইজের নাম লিখে দেন, তাহলে সে আপনাকে লিখে দিবে সুইমিং, ওয়াকিং, রানিং, এরকম লিখে দিবে না? তাহলে নাম এগুলা সবই জিরান্ড। এখন সমস্যাটা হচ্ছে পরীক্ষাতে যখন আসে ডিরেক্ট এরকম হতে পারে, আপনি সহজে দেখতেছেন ভার্বের পূর্বে বসছে, আরেকটা হচ্ছে সঙ্গে লেস যুক্ত করে দিবে, তখন সেন্টেন্সটা সেম হবে। এই ওয়াকিংটা এখানে এরকমই থাকবে, তখন আবার তারা দিবে ইন দ্য মর্নিং। এরপরে এখান থেকে লেখা থাকবে ইজ এ গুড এক্সারসাইজ। এখন চিন্তা করেন যখন এখানে বলছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, আগেরটা তো সরাসরি ভার্ব দেখে বুঝে বলছেন, পূর্বেরটা সাবজেক্ট, এবার ভার্ব আছে কোথায়? এইখানে। এখন চিন্তা হইতে পারে তাহলে এই টোটালটার মধ্যে সাবজেক্ট কোনটা? কারণ আমরা পড়ছি সাবজেক্ট হইলেই কেবল জিরান্ড হবে। তাহলে সাবজেক্ট হলো কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? এই অংশটা আর এই অংশটা ভার্বের আগে দুইটা পার্ট করবেন। হ্যাঁ, এই দুইটা পার্ট করে একটাকে বাদ দিয়ে আলাদা সেন্টেন্সের অর্থ করার চেষ্টা করবেন। যদি অর্থ হয় যার সঙ্গে হবে বুঝতে হবে সে সাবজেক্ট। আমি যদি কোনো কারণে এখন এই ওয়াকিংটা বাদ দেই আর শুধু ওইটুকু বলি, হবে? দেখেন তো, ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ হবে। বাট ইন দ্য মর্নিং যদি আপনি বাদ দিয়ে দেন ওয়াকিং দিয়ে কিন্তু হবে, যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আরো সুবিধা আছে, এই অংশটাকে চাইলে আমি লাস্টেও লিখতে পারতাম যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ইন দ্য মর্নিং, হতো না? বাট আপনি কি করতে পারবেন যে ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ ওয়াকিং? ওইটা হবে না। তাহলে যেটার সঙ্গে অর্থ মিলবে আমরা বুঝে ফেলবো এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এরকম লেখা থাকবে পার্কিং ইজ ডিফিকাল্ট, মানে পার্কিং করা কঠিন, বাট পার্কিং এর সাথে পরে দিয়ে দিবে পার্কিং এ বিগ সাইজ ট্রাক ইজ ডিফিকাল্ট। এবার আপনি বলেন এখানে ট্রাক কঠিন না পার্কিং করা কঠিন বুঝাইছে? তাহলে আলটিমেটলি পার্কিং ডিরেক্ট বললে তো বুঝা ফেলতাম, বাট যখন বলছে একটা বড় সাইজের গাড়ি চিপা জায়গায় পার্কিং করা কঠিন, তো ওই যাই হোক আলটিমেটলি কঠিন ওই চিপা জায়গাও না গাড়িও না, মেন হচ্ছে পার্কিং করাটা কঠিন। বুঝাতে পারছি? এরকম লেখা থাকবে রিডিং ইজ এ গুড হ্যাবিট, বাট রিডিং এর সাথে যুক্ত করা থাকবে রিডিং নিউজ পেপার এভরিডে ইজ এ গুড হ্যাবিট। এখন আপনি যদি চিন্তা করেন এভরিডে এটা গুড হ্যাবিট কে বুঝাইছে? নিউজ পেপারকে গুড হ্যাবিট বলছে, তাহলে গুড হ্যাবিট কোনটা? রিডিং। লেখা থাকবে রাইটিং ইজ ডিফিকাল্ট, মানে লেখা কঠিন। এবার রাইটিং এর সাথে দিবে রাইটিং আ স্ট্যান্ডার্ড নোভেল ইজ ডিফিকাল্ট, যে একটা মানসম্মত উপন্যাস লেখা কঠিন। তাহলে আলটিমেটলি উপন্যাস কঠিন না, উপন্যাস লেখাটা কঠিন। রাইটিং কে বুঝাইছে? বুঝাইতে পারছি আমি কথাগুলা? যেরকম লেস যুক্ত করা থাকবে বিভিন্ন জায়গায়। তো এটা হচ্ছে সাবজেক্টের জায়গা গেল। আমরা নাম্বার 2 তে চলে যাই, অবজেক্টের জায়গা। আচ্ছা, অনলাইনে যারা এই পর্যন্ত করেছেন বুঝতে পারছেন কিনা একটু বলেন। হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? ও আচ্ছা,
আচ্ছা, নাম্বার 2 কি বলছিলাম বলেন তো? অবজেক্ট। অবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি কোন সেন্টেন্সে বসলে সেটি জিরান্ড হবে। অবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি কোন সেন্টেন্সে বসলে সেটি কি হবে? জিরান্ড হবে। হ্যাঁ, এখন কেউ কোনো কারণে এমন করে বলতে পারে যে আই লাইক, এরপরে সুইমিং, যেটা আমরা একটু আগে বলেছিলাম। হ্যাঁ, এবার এই সুইমিং এইটুকু তো থাকলে সমস্যা নাই। এখন আই লাইক সুইমিং ডিরেক্ট লেখা থাকতে পারে। এখন এই সুইমিং এর সাথে হয়তো বা যুক্ত করা থাকবে ইন দা রিভার। হ্যাঁ, তো আলটিমেটলি কথাটা হচ্ছে আমার এখানে ইন দা রিভার অবজেক্ট নাকি সুইমিং অবজেক্ট, এটা আমরা বের করার চেষ্টা করবো। আর এটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা আছে ভার্বের পরে কিছু থাকলেই মনে করি আমরা আল্লাহর হস্তে সব মনে হয় অবজেক্ট, কিন্তু সেটা করা যাবে না। আমরা এর আগেও শিখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে আমি যদি বলি আই লাইক মানে আমি পছন্দ করি, কি দিয়ে যদি প্রশ্ন করেন আমি কি পছন্দ করি, তার উত্তর কি? নদীর মধ্যে সুইমিং। তাহলে আলটিমেটলি অবজেক্ট কোনটা? এইটা। হ্যাঁ, যদি প্রশ্ন করি কোথায়, হোয়ার দিয়ে, তখন হবে ইন দা রিভার। আর কোথায় এটার উত্তর থাকলে তাকে বলে অ্যাডভার্ব। এই অংশটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা এক্সটেনশনও বলি আমরা। তাহলে এইখানে হচ্ছে মূলত আই লাইক সুইমিং, অথবা কেউ যদি কোনো কারণে বলে যে হি যুক্ত না থাকলে তো নাউন হয়ে যাবে না? কোনটা? ওই যে ইন দা রিভার, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা যুক্ত না থাকে তখন সুইমিং তো নাউন হয়ে যাবে না? আপনার কথা আমি বুঝি নাই। মানে ইন দা রিভার এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা যদি না থাকে তখন সুইমিংটা নাউন হয়ে যাবে না? সুইমিং তো এখনো নাউন, ইন দা রিভার থাকলেও অবজেক্ট লিখছি। তো অবজেক্ট হতে পারে কে? আমরা তো সেটাই বলছি যে অবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ। ওটা তো জাস্ট বলছি আমরা শুরুতেই যে নাউনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে ভাই তুমি অথবা তোমার সমকক্ষ কেউ সাবজেক্ট হইতে পারবে বা অবজেক্ট হইতে পারবে, অন্য কেউ পারবে না এই কাজ করতে। এটা এখন ধরেন কোনো কারণে কেউ যদি এরকম বলে হি আচ্ছা, এটাকে অন্যভাবে দেই। এটা একটু দেখবেন, কেউ আগে কেউ লিখবেন না এই অংশটা, জাস্ট এই অংশটা দেখার চেষ্টা করবেন। হি আস্কড ফর গিভিং এ পেন, এটার মানে কি? হি আস্কড ফর গিভিং এ পেন, এই আস্কড মানে কি? জিজ্ঞাসা করা। আসলে কিন্তু জিজ্ঞাসা করা না, এই জন্য লেখা আস্কড ফর মানে চাওয়া, অনুরোধ করা। তাহলে হি আস্কড ফর, আসলে এখানে হি রিকোয়েস্টেড বুঝায়। আমরা যদি বলি আপনি জিজ্ঞাসা করবেন একজনরে যে ভাই আমাকে একটা কলম দেওয়া যাবে, তাহলে আলটিমেটলি আমি তাকে জিজ্ঞাসা করতেছি না, শুধুমাত্র তাকে অনুরোধ করতেছি। আপনি যদি কাউকে বলেন যে ভাই একটা কলম আছে, প্রশ্ন করছেন না? তো এই প্রশ্ন দ্বারা আপনি কি বলতেছেন? সে যদি বলে একটা কলম আছে আর সে বললো আছে, তখন বলবেন তাহলে থাক, এরকম। এর মানে কি? এখন বলছে যে ভাই অনেকগুলা টাকা আছে, কই রাখবো? এখন আর একজন বলতেছে তুমি কি বাংলাদেশ ব্যাংকের নাম শুনছো? বলছে হ্যাঁ শুনছি, ওইটা রাখবো? কয় না। পরে বলতেছে কোথায় রাখবো? এখন কয়েকটা বলার পরে পরে বলতেছে আমি জানি না। তো আমরা তো ওরকম বলতে পারবো না। এখন দেখেন আমরা এটা দুইটা অপশন,
একটা হচ্ছে হি আস্কড ফর, এগুলাকে বলা হয়ে থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব। এখন সে রিকোয়েস্ট করছিল আমরা যদি বলি, এই হিসাবে এখানে কিন্তু গিভিং এটা অবজেক্টের কাজ করে, সহজে ধরা কিন্তু টাফ, তবে এখানে একটা সহজ উপায় আছে। আপনারা জানেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব সেটার সাথে সবসময় কি থাকে, একটা প্রিপোজিশন, ফর না, কি থাকে, প্রিপোজিশন থাকে, কি থাকে, প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কে থাকে, একটু আগে পড়ছি, নাউন থাকে, ওইটাই কথা যে নাউন থাকে স্যার। আর সেই জায়গা যখন ভার্বের সাথে আইএনজি আছে মানে বুঝতে হবে এটাও নাউনের কাজ করছে, তাহলে এটাকে কি বলবো, জিরান্ড। ওই যে প্রিপোজিশনের পরে ধরেও চিন্তা করতে পারি, আমরা যদি চিন্তা করি এই অংশটার অবজেক্ট হিসাবে কাজ করছে, তো অবজেক্ট ধরতে পারেন বা না পারেন, প্রিপোজিশনের পরে দেখা বোঝাটা সহজ। তখন পেনটা কি নাউন থাকবে স্যার? হ্যাঁ, সে একটা কলম দেওয়ার জন্য আমাকে অনুরোধ করছিল। এটা ডিরেক্ট হয় কেমন জানেন, ডিরেক্ট হচ্ছে গিভিংটা থাকে না, ফর এ পেন, সে একটা কলম চেয়েছিল। আসলে আমি যখন বলবো সে একটা কলমের কথা জিজ্ঞাসা করছিল, এর মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি, কলম দেওয়ার জন্যই। আমি যদি আপনারে বলি যে কোনো কারণে ভাই 100 টাকা আছে, তার মানে কি 100 টাকা আপনি আমারে দেন, তা আপনাকে দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি, তাই হবে না? তো এটা সহ লিখছি আমি যে গিভিংটা। বাট ডিরেক্টলি আমি যখন বলি যে ভাই একটা কলম আছে, এর মানেই ভাই আমার একটা কলম দেন, দেওয়ার জন্য অনুরোধ করতেছি, আপনি তখন জাস্ট বলেন যে ভাই নেন। যদিও বলার ক্ষেত্রে আলাদা, কিন্তু ওই যে অংশটা আমরা থাকি না, ডিরেক্ট ব্যবহার করি, আলটিমেটলি এটা থাকতে হবে, যেহেতু সেন্টেন্স আকারে লিখে দিচ্ছি। এখন আপনারা এরকম দেখেন নাই দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা কেমন কেমন যেন লাগে, আসলে কেমন কেমন কিছুই না, সেন্টেন্সটা এমন এমনই। আচ্ছা, তাহলে কোনটা, হ্যাঁ এটাও নাউন, এটাও তো আর্টিকেলের পরে নাউন না, এটাও নাউন। হ্যাঁ, তাহলে এখানে আমরা পড়তেছিলাম গিভিং এর জন্য, যে গিভিং এই জিনিসটাই আমি তাকে অনুরোধ করছি দেওয়ার জন্য আলটিমেটলি। আর তারপরে হচ্ছে এখানে ডাবল অবজেক্ট, একটা হচ্ছে কি অনুরোধ করছি, সেটা হচ্ছে কলম দেওয়ার জন্য। ডাবল অবজেক্ট হইতে পারেন একটা সেন্টেন্সে। আপনারা পড়ছেন যেমন শি গেভ মি আ ফ্লাওয়ার, তাহলে শি গেভ, সে দিয়েছিল, কাকে দিছিল, আমাকে। কি দিছিল, ফুল দিছিল। তাহলে দুইটা অবজেক্ট। আপনারা বাংলায় পড়তেন, অবজেক্টের বাংলা কি, সাবজেক্টের বাংলা কর্তা, ভার্বের বাংলা ক্রিয়া, আর অবজেক্টের বাংলা। এই জন্য বাংলা ব্যাকরণে একটা কথা আছে, দ্বি কর্ম ক্রিয়া, দ্বি মানে কি, দুই, তার মানে দুইটাও কর্ম থাকতে পারে, ডাবল অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে। স্যার এখানে আরেকটু আপনাকে জিজ্ঞেস করি, এখানে যখন আমরা ভয়েস করব তখন কি পেন দিয়ে আগে করব না গিভিং দিয়ে আগে করবো? তাই সবসময় বস্তুবাচকটা দিয়ে আগে করতে হবে। এটাকে বলা হয়ে থাকে এই জন্য তো ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম। মুখ্য মানে কি, প্রধান, তো মুখ্য কর্মটা আগে করতে হয়। আচ্ছা, এরপরে ধরেন দুইটা অপশন গেল। নাম্বার 3 আমরা কি বলছিলাম, প্রিপোজিশনের পরে। তাহলে আমরা এবার দিতে পারি স্যার, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে, ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটি জিরান্ড হবে। আচ্ছা, অনেকেই বলছেন স্যার এটা কি ফ্রি ক্লাস নাকি পেইড ব্যাচের? স্যার এটা পেইড ব্যাচের ক্লাস। পেইড ব্যাচের ক্লাসটা না হইলে, ফ্রি ক্লাস হইলে আমি অনেকগুলা কোশ্চেন রাখতাম আর সলভ করাইতাম, যেটাকে সলভিং ক্লাস বলেন। এই যে এত ডিটেইলস বলতেছি কারণ আমার সামনে এই যে পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, আর এটা পেইড ব্যাচের ক্লাস আপনাদের জন্য জাস্ট উন্মুক্ত করে রাখা হয়েছে, ঠিক আছে। এখন চিন্তা করেন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি জিরান্ড হবে। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ নিয়ম যে জিরান্ড বের করা, তাই না? যেমন আমরা যদি কোনো কারণে দেখি, এরকম একটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল, হি ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার। যদিও নোয়িং এর সাথে আইএনজি হয় না, বাট প্রশ্ন আসছিল। এখন এইটা কি, অফ, প্রিপোজিশন। ফন্ড অফ মানে জানা, অর্থাৎ সে ভবিষ্যৎ জানা তার একটা প্রিয় কাজ ছিল। সেই ছোটবেলায় রাজার গল্প শুনছেন না, অ্যাস্ট্রোলজার আইসে উল্টাপাল্টা একটা কিছু বলছিল রাজারে, রাজার মিজাজ খারাপ হয়ে যাওয়ার কারণে রাজা তাকে বলছে 7 দিন পরে ওর মৃত্যুদণ্ড দিব, সবাই জানে রাখো, শুধু ও যেন না জানে। পরে ওকে এসে জিজ্ঞাসা করছে তোর মৃত্যু হবে কবে, ও বলছে আপনি মরার আগের দিন। চিন্তা করছে বাই চান্স যদি ওরে মৃত্যুদণ্ড দিয়ে দেই, 7 দিন পরে ওর মৃত্যুদণ্ড হয়ে গেল, পরের দিন যদি আসলে মরে যায় আমি, মনে ভয় ধরে দিছে। তখন ওকে বলছে যে ওকে এইখান থেকে অনেক দূরে তাড়ায় দেওয়া, আর যেন কখনো ফেরত না আসে।
তো ওই রাজার কাজ ছিল যে হি ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার। এই অফ আমাদের প্রিপোজিশন, আর এই নোয়িংটা কি? জিরান্ড। আবার একটু আগে আমরা একটা সেন্টেন্স লিখেছিলাম, দেয়ার ইজ নাথিং গুড ইন টেলিং লাই। এখানে টেলিং লেখা থাকবে যে মিথ্যা বলার মধ্যে ভালো কিছু নাই। তাহলে এরকম টেকিং ব্রাইব দিয়ে একটা আসছিল, দেয়ার ইজ নাথিং গুড ইন টেকিং ব্রাইব, মানে ঘুষ নেওয়ার মধ্যে ভালো কিছু নাই। এখন যে নাই সে তো ভালো কিছু খুঁজে পায়, তাহলে সে কি নেয় নাকি এমনিতে, তাই না? এখন দেখেন আমরা প্রিপোজিশনের পরে যেগুলা দেখব এগুলা খুব ইজি। He requested me for waiting, এরকম লেখা থাকবে ফরের পরে। সে আমাকে অপেক্ষা করার জন্য অনুরোধ করছিল। she requested বা he requested me for waiting, for আমাদের প্রিপোজিশন, এর পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি অংশগুলো থাকবে। এবং এগুলা থেকে প্রশ্নটা তুলনামূলক কম আসে, বেশি আসবে সাবজেক্ট আর অবজেক্টের জায়গা থেকে। কারণ আপনি তো এই যেগুলো দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ প্রিপোজিশনের পরে আসছে, তাহলে এটা জিরান্ড হবে। এর পরবর্তী পজিশন নাম্বার 4, 4 নাম্বার পজিশন কি বলছিলাম? ডিটারমিনারের পরে। হ্যাঁ, তাহলে ডিটারমিনারের পরবর্তীতে যদি আমরা দেখি ভার্বের সাথে আইএনজি আসে, তাহলে সেটাও হবে জিরান্ড। হয়েছে লেখা? এটা লেখা হয়েছে এই পর্যন্ত? ডিটারমিনারের পরে ভার্বের সাথে ওইটাকে ভি আইএনজি লিখলেই হইতো। জিরান্ড হবে। এখন ডিটারমিনার গুলো বোঝাটা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায় আপনাদের জন্য। ডিটারমিনার শব্দের অর্থই হচ্ছে যে সকল ওয়ার্ড দিয়ে নির্দিষ্ট করা হয়, জাস্ট নির্দিষ্ট করক এটা দিয়ে বোঝায়। ঠিক আছে? হ্যাঁ, ওই যে একজন বলছে স্যার বাই ওয়ার্কিং হার্ড, বাই কি? প্রিপোজিশন, তাহলে শুরু তো হইতেই পারে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে বাই এর পরে যে ওয়ার্কিং দেখতেছেন সেই অংশটা আমাদের কাজ কি? জিরান্ডের কাজ এটা। হুম, বুঝি নাই আপনার কথাটা। একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডের, সেন্টেন্সের একটা ওয়ার্ডের কোনটা লাস্টে ইয়ার দিব, মানে ইয়ার হবে, আর কোনটা হচ্ছে এআর হবে। এটা তো স্পেলিং না, এটা না, এটা স্পেলিং এর ক্ষেত্রে বিষয়টা এমন না। এটা হচ্ছে কিছু ওয়ার্ডগত, আপনার প্রত্যেকটা ওয়ার্ড, যেমন ধরেন প্রত্যেকটা ওয়ার্ড এমন না যে আন্দাজে হইছে। আসলে পৃথিবীতে যত ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড বেশিরভাগই শর্ট ফর্ম, মানে বড় বড় ওয়ার্ডের শর্ট ফর্ম করা হয়েছে। যেমন ধরেন আপনি যদি বলেন পুলিশ, এখন স্যার লাস্টে ই দিছে কেন? এই পুলিশের একটা ফুল মিনিং আছে, পিতে পোলাইট, ওতে অর্গানাইজড, এল এ লিবারাল। এই ওয়ার্ডগুলোকে শর্টে আইনে করা হয়েছে পুলিশ। স্বাভাবিক আপনি চিন্তা করেন নিউজ, নিউজ দিয়ে আমরা বুঝি চারিদিককে। নর্থ, এই যে এরকম, এন এ হচ্ছে নর্থ, এরপরে ইতে হচ্ছে ইস্ট, ডব্লিউ তে ওয়েস্ট, এস এ সাউথ, শর্টে সেটাকে বলা হয়েছে নিউজ। এভাবে করে প্রত্যেকটা ওয়ার্ড। এখন আপনি যখন কোনো ওয়ার্ড দেখবেন এই গো এই লেখা হয়েছে, অবশ্যই সেটা যখন যারা তৈরি করছে তারা অবশ্যই এটার একটা মিনিং ধৈরাই করছে, যে জি দিয়ে একটা ওয়ার্ড আছে, ও দিয়ে একটা ওয়ার্ড, সেটাকে শর্ট করা হয়েছে। তো এটাকে ওইভাবে কখনো রুলে ফেলে করতে পারবেন না যে আসলে কোনটাই পড়লো। বুঝেন নাই? আচ্ছা, কয় কোশ্চেনই ভুল। আচ্ছা, এখন ধরেন আমরা যদি কোনো কারণে দেখি, যেমন আই লাইক হার, এরপরে এখানে বলছে সিঙ্গিং, যে আমি তার গান পছন্দ করি, বা সং না হয়ে সিঙ্গিং, যে গান গাওয়াটা পছন্দ করি। হার আমাদের এখানে ডিটারমিনারের কাজ করছে। হ্যাঁ,
আচ্ছা, আমি এগুলা প্রশ্ন করব অবশ্যই। এডুকেশন ইজ এনলাইটিং, এগুলা কি হবে হ্যান সবগুলো আমি সলভ করব। প্রশ্ন রাখছি আপনাদের জন্য, ক্লাসের একটু পরেই তোবারও কাছে, ধৈর্য ধরেন। বুঝেন নাই? ধৈর্য ধরেন, মুনাজাত এর পরে আমরা শুরু করব। আছে না, তাবিজ বিক্রি করে যারা, কি বলে জানেন, তাবিজের সব বেচা কিনা শেষ, লোক তো চলে যাবে, বলতেছে একটু পরেই ব্যবহারের নিয়মটা বলে দিব। তাবিজ নিলে কিন্তু কাজ হবে না। একজন তারপরে বলতেছে, একটা তার ছোট বাচ্চা প্রতিদিন বিছানায় প্রস্রাব করে, এখন উনি তাকে একটা তাবিজ দিছে, বলছে এই তাবিজ কি করতে হবে, বলতেছে এই তাবিজ প্রতিদিন রাত 12টার সময় 1 গ্লাস পানিতে ভিজায়, পানি অল্প একটু পরিমাণে ওকে খাওয়াইতে হবে, তাহলে আর করবে না। উনি ঠিক প্রতিদিন রাত 12টা যখন বাজে অল্প একটু পানিতে ভিজায়, তারপর ওকে খাওয়ায়, ও তারপরের দিন থেকে আর প্রস্রাব করে না। চিন্তা করছে বাবার তাবিজের কাজ হয়েছে। এবার সবাই গিয়ে জিজ্ঞাসা করছে, ঘন ঘন লাইন লেগে গেছে। একজন গিয়ে গোপনে জিজ্ঞাসা করছে, বাবা তাবিজের আপনার কি এমন গুণ আছে? বলতেছে তাবিজের কোনো গুণ নাই, রাত 12টায় যে উনি উঠায় খাওয়ায়, ওই সময় একবার ওটা প্রস্তাব করায় না। তো রাত 12টায় যে ওটা করে বিছানায় ঘুমাবে, সে স্বাভাবিকভাবে আর কাজ হবে না। তো এই জন্য বাবা টাইমটা ঠিক বলে দিছে রাত 12টায়। এতদিন তো 8টার সময় ঘুমাইতো, ওর 12টা বাজতে বাজতে ও 12টা বাজায় দিছে, কিন্তু এখন হচ্ছে 12টার সময় ওকে উঠাই যখন, অলরেডি একবার কাজ সেরে তারপরে এসে যায়। আবার আরেকজন বলছে এইটাকে দুধে ভিজায় সেই দুধ পান করতে হবে, তাহলে চেহারা সুন্দর হবে। এখন বলতেছে কি এমন তাবিজ দিচ্ছেন, বলতেছে তাবিজে কিছু হবে না, ওই যে দুধটুকু পান করবে এইটুকুতে কাজ হবে। তো মানুষ নর্মালি কিছু যোগ করে দেয়। আচ্ছা, আই লাইক হার সিঙ্গিং, এখানে হতে পারে ডান্সিং, এইটা বিভিন্ন অংশটা। যেমন কেউ যদি বলে আই লাইক, এরপরে কেউ এখানে মাই রাইটিং বললো, অথবা ইউর রাইটিং, তাহলে এই অংশগুলা ডিটারমিনারের কাজ করবে। আমরা সবসময় যাবো, যেমন একটু আগে বলছিলাম দাদা তার কুকিং পছন্দ করে, তাহলে ডিটারমিনারের পরে ভার্বের সাথে আইএনজি যদি হয়, তাহলে সেই অংশটা কি হবে, জিরান্ড হবে। তবে কেউ দয়া করে চিন্তা করবেন না যে ডিটারমিনারের পরে আপনারা কিছু জিনিস মুখস্থ করেন না। যেমন ধরেন আর্টিকেলও আপনারা ডিটারমিনার ধরে নিছেন, ঠিক আছে, এখন ডিটারমিনার ধরলেও তখন হিসাবটা হয় এরকম, আর্টিকেলের পরে ভার্বের সাথে আইএনজি দেখছেন আর দুম করে আপনি দিয়ে দিচ্ছেন জিরান্ড, বিষয়টা এমন না। এ বার্কিং ডগ সেলডম বাইটস পড়ছেন না, এখন এ তো আর্টিকেল, তারপরে বার্কিং আছে, তাহলে কি জিরান্ড দিয়ে দিবেন? আগেই করা যাবে না, এই জন্য পার্টিসিপলটা আমাদের করতে হবে, তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন ধরেন এটা হচ্ছে রেগুলার নিয়ম। এবার আমরা আরেকটা জায়গায় বাকি রাখছি, সেটা কি কম্পাউন্ড নাউন হিসাবে ভার্বের সাথে আইএনজি থাকলে। ঠিক আছে, তাহলে নাম্বার 5, নাম্বার 5, কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটি জিরান্ড হবে। এখন কম্পাউন্ড নাউন কোনগুলো আমরা সেগুলাকে একটা করে দেখেছিলাম। যেমন বলেছিলাম যে শি ইজ গোয়িং টু এ সুইমিং পুল, এখানে সুইমিংটা, এখন যদি চিন্তা করেন এই যে আর্টিকেল আছে তারপরে বসে দেখে হয়েছে, বিষয়টা এমন না, জাস্ট সুইমিং পুল একটা জায়গার নাম, তার অংশ হচ্ছে এইটুকু, এই জন্য এটা হয়েছে জিরান্ড। আবার যদি দেখেন কোনো কারণে কেউ যদি বলে দিস ইজ আওয়ার রিডিং রুম, এইখানে কিন্তু আওয়ার ডিটারমিনার তারপরে বসে দেখে হয় নাই, রিডিং রুমই একটা জায়গার নাম, ওই রুমের নামই রিডিং রুম, সেই নামের অংশ হিসাবে কাজ করছে রিডিংটা, এই জন্য এটা হইছে জিরান্ড। আবার ধরেন অনেক সময় লেখা থাকবে বিভিন্ন জায়গায় কুকিং পট, রকিং চেয়ার যেমন বললাম, অথবা আই বট এ ওয়াকিং স্টিক, তাহলে আমি যে স্টিকটা কিনেছিলাম ওই স্টিকের নাম কি, ওয়াকিং স্টিক, এই যে নামের অংশ হিসাবে কাজ করছে এই জায়গাটাই হচ্ছে জিরান্ড। এবং পার্টিসিপলের সাথে আপনার ঝামেলাটা হবে এইখানেই, কারণ পার্টিসিপলেও এরকম একটা নাউনের পূর্বে বসে আইএনজি, জিরান্ডেও এইগুলার ক্ষেত্রে সবগুলো এরকম নাউনের পূর্বে থাকবে আইএনজি, তখন ঝামেলা হয়, কারণ ওয়াকিং স্টিক বললে হয় জিরান্ড আর ওয়াকিং বয় বললে হয় পার্টিসিপল, এই টাইপের।
আবার কিছু বইতে লেখা আছে যদি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি একা থাকে তাহলে তাকে জিরান্ড বলে। এসব নিয়ম আসলে বইতে নেই, এগুলো আমাদের বানানো নিয়ম। আমি যেমন আপনাদেরকে ফার্স্টেই বলছিলাম যেখানে লেখা ছিল সিইং ইজ বিলিভিং, লেখা ছিল না? তো এখন ওই ইজ এর পরে যদি আপনাদেরকে বলি বি ভার্বের আগে পরে ভার্বের সাথে আইএনজি থাকলেই সেটা জিরান্ড হবে, তাহলে কিন্তু ভুল, সেটা করা যাবে না। আমি সেই অংশগুলোও দেখাবো। তো আপাতত এই 5টা জায়গায় থাকলে সেগুলাকে কি বলবো? জিরান্ড। এই জিরান্ড করার পরে এটাকে বাম সাইডে রেখে দেন। এবার করব পার্টিসিপল। আপনি সহজ হিসাব করবেন, কারণ পার্টিসিপল মাত্র একটা নিয়ম। আপনি যদি বুঝতে পারেন কোনো কারণে এটা পার্টিসিপল, তাহলে তো পার্টিসিপল উত্তর করবেন। যদি বুঝতে পারেন পার্টিসিপল হয় নাই, তাহলে আর পজিশন দেখাও লাভ নাই, কিছুই নাই, এটা জিরান্ড। যে পার্টিসিপল বুঝলাম এটা পার্টিসিপল, না বুঝতে পারলে পার্টিসিপল হয় নাই যখন বুঝতে পারছেন, তাহলে আর কি হবে? জিরান্ড। ওটা সহজ, তাহলে আর এত কিছু খোঁজা লাগবে না। এটা বুঝি নাই। ও কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড, এটা তো অলরেডি অবজেক্টের মতোই কাজ করে। যেমন ধরেন আমরা যদি কোনো একটা জায়গার মধ্যে বলি, যেমন ধরেন মাই প্রফেশন ইজ টিচিং, এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে আপনারা হয়তো এর আগে পড়ছেন সাবজেক্টের যে জায়গাটা, ভার্বের আগে যে অংশটা এবং ভার্বের পরে যে অংশটা, দুইটা একই জিনিসকে বোঝাবে, এটাকে বলে কমপ্লিমেন্ট। তাহলে আমার প্রফেশন, আমার প্রফেশনের নাম কি? দুইটা একই জিনিস না? যে যাহা আমার প্রফেশন সেটাই হচ্ছে টিচিং। যেমন যদি কেউ বলে করিম ইজ এ টিচার, তাহলে টিচার বলতে কাকে বুঝাইছে? তাহলে এই টিচার যে করিম হইল, এই টিচার তার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক, অর্থাৎ আমার প্রফেশনটাই টিচিং, আবার টিচিংটাই আমার প্রফেশন। করিমই টিচার, আবার টিচারই করিম। বাট আপনি যদি বলেন করিম কল্ড রহিম, তাহলে করিম আর রহিম দুইজন কি এক? ওইটাকে পরে বলে অবজেক্ট। এই অংশটা হচ্ছে সেই অংশটা। এখন যদি বলি আপনাকে সেই আগের মতো প্রশ্ন যে মাই প্রফেশন ইজ, আমার প্রফেশন কি বলেন তো? টিচিং। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে পাই যাইতেছেন? এটা অলরেডি লিখছিলাম তখন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিরান্ড গেল। এবার আসে পার্টিসিপল। পার্টিসিপল কার মতো কাজ করে? তবে অনেকে পার্টিসিপল বললেই বইলা ফেলে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে না। ভার্ব প্লাস আইএনজি কথা আগেই বলা যাবে না। শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আরো তো দুইটা পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমাদের হিসাব করতে হবে এরকম যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তবে আইএনজি আগেই দেওয়া যাবে না। আমরা পার্টিসিপলকে এভাবে লিখবো, এই পাশে লিখবেন সেটা হচ্ছে ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে, এটা যে কোনো ফর্মে করতে পারে। আপনারা দুই একটা প্রশ্ন যারা অনলাইনে করছেন সবগুলোর উত্তর পেয়ে যাবেন, হ্যাঁ, সমস্যা নাই। এখন এই পার্টিসিপল যেটা করছে, পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার। তার মধ্যে 1 নম্বরে থাকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এই যে পার্টিসিপলকে আমরা পার্টিসিপল বলি, এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো অ্যাডজেক্টিভের কাজ কি? ডেফিনেশন পড়ছিলেন না? তো ওই অংশটাই মাথায় রাখতে হবে, নাউনকে মডিফাই করা। তো আমরা যদি ডিটেলস বলি, তাহলে নাউনের সে কি কি করতো? দোষ বুঝাইতো, গুণ বুঝাইতো, সংখ্যা, পরিমাণ, অবস্থা, নট অবস্থান। অবস্থান এটা অ্যাডভার্ব, স্থান অধিকরণ ভুলে গেছেন। অবস্থান মানে জায়গা। অবস্থা, মাছটা পচা অবস্থায় আছে না ফ্রেশ অবস্থায় আছে, এটা অবস্থা। হ্যাঁ, তাহলে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, নির্দিষ্টতা, অনির্দিষ্ট, এইগুলা বোঝায়। তো আমরা যেটা এখানে করব সেই অংশটাই যে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হইলে ওই আইএনজি দ্বারা নাউনের হয় দোষ বুঝাবে, অথবা গুণ বুঝাবে, অথবা অবস্থা, বাকিগুলা বাদ দিয়ে রাখলাম। তো আমি এখানে এভাবে লিখতে পারি যে দোষ, গুণ, অবস্থা। এই অবস্থার পাশে একটা টান দিয়ে রাখলাম, সেটা হচ্ছে গতিশীল। হ্যাঁ, তাহলে আরেকটু সহজ হবে বুঝতে।
মানে এই অংশটা আলাদা। হ্যাঁ, অবস্থা বলতে কি অবস্থা? গতিশীল। আর গতিশীল অবস্থা মানে আইএনজি, কারণ কন্টিনিউয়াস টেন্স তো পড়ছেন, কন্টিনিউয়াস মানে গতিশীল, আর কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি থাকতো? আইএনজি। এখন ধরেন আপনি যখন বলবেন রানিং ফ্যান, তাহলে রানিং ফ্যান মানে ফ্যান থেমে আছে, তাহলে ফ্যানের গতিশীল অবস্থা বুঝাইছে, ফ্যান কি অবস্থায় আছে? রানিং অবস্থায় আছে, তখন ওইটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমি সবগুলাই বলবো। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তাকে আমরা কি বলবো? পার্টিসিপল। এইবার আসি প্রশ্ন, একটা একটা করে সবগুলা প্রশ্ন আমরা নিব, আপনাদের যাদের মনের প্রশ্ন। যেমন একজন আপু অলরেডি তখন একটা প্রশ্ন করছিল যে স্যার এডুকেশন ইজ এনলাইটিং, এই ক্ষেত্রে এটাকে কি করব? বলেন তো, এডুকেশন ইজ এনলাইটিং মানে কি? শিক্ষাই আলো। আসলে বিষয়টা এমন না। এডুকেশন ইজ এনলাইটিং মানে শিক্ষা আলোকময়। কি বলতে হবে? অলরেডি এবার চিন্তা করেন, শিক্ষা আলোকময়। আপনারা যদি আলোর কথাও ধরেন যে স্যার শিক্ষাই আলো, কিছু লোক এটাকে জিরান্ড হিসাবে উত্তর করছে, আবার কিছু লোক মুখস্থ করছে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি একা আছে, এই জন্য বিষয়টা এমন না। আচ্ছা, এই যে শিক্ষাই আলো বলতেছেন, এটা শিক্ষার একটা গুণ না? তাহলে শিক্ষা হচ্ছে নাউন, আর নাউনের গুণ কোনটা? এনলাইটিং, আলোকময়। আবার যদি আরেকটা চিন্তা করেন, শিক্ষা আলোকময় যখন বলবো, তার মানে কি শিক্ষা আগে আলো দিত এখন আর দেয় না, এরকম না, এখন আলো দেয়। তাহলে এটা একটা কন্টিনিউয়াস কাজ, এখনো শিক্ষা আলো দিয়ে যাচ্ছে। তাহলে আপনি যেটাই ধরেন যে স্যার চলমান প্রক্রিয়া, অথবা এটা শিক্ষার একটা গুণ, আর এই কারণে এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। নট শুধু পার্টিসিপল, কি এটা? প্রেজেন্ট পার্টিসিপল। অপশনে প্রেজেন্ট পার্টিসিপল না থাকলে তখন শুধু পার্টিসিপল উত্তর করবেন, কারণ অনেকে এই ভুল করছে। এ নাম্বারে গিয়ে দেওয়া ছিল পার্টিসিপল, ডি নাম্বারে গিয়ে বলা আছে প্রেজেন্ট পার্টিসিপল। তারা প্রথমটারে উত্তর করে আয়সা পড়ছে, নিচের দিকে আর তাকাই নাই, বাট পরে গিয়ে দেখছে হাই হাই প্রেজেন্ট পার্টিসিপলও ছিল। তাহলে এটা আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল। যিনি প্রশ্নটা করছিলেন আপনি উত্তরটা পাইছেন এটা? আচ্ছা, এটা গেল একটা। এর পরের প্রশ্ন, এ রোলিং স্টোন কয় কোটি বার আসছে? সবাই খালি এই প্রশ্ন করে। এ রোলিং স্টোন, এরপরে গ্যাদার্স নো মোজ। রোলিং স্টোন মানে কি? ঘুমাই থাকা পাথর না গড়াই যাওয়া পাথর? ও কি থেমে আছে না গতিশীল অবস্থায়? তাহলে মাত্রই বলছি এই স্টোন হচ্ছে নাউন, আর নাউনের অবস্থা গতিশীল, আর গতিশীল অবস্থা বুঝাইলে তাকে কি বলবেন? পার্টিসিপল। আরো সহজ হিসাব যদি করি, নাউনের অবস্থা বুঝাইছে, পরেরটা পরে দেখা যাবে, আর নাউনের দোষ গুণ অবস্থা বুঝাইলে তারা অ্যাডজেক্টিভ বলে, আর অ্যাডজেক্টিভের কাজ করে শুধুমাত্র পার্টিসিপল এখানে। তাহলে এটাও আমাদের পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে, একবার আসছিল কেউ বলতেছে স্যার পার্টিসিপল উত্তর করছি, আর কেউ বলতেছে স্যার অ্যাডজেক্টিভ উত্তর করছি। কারণ ঝামেলা তো শেষ নাই, যে স্যার অপশনে পার্টিসিপল আছে অ্যাডজেক্টিভও আছে। এখন তো দুইটাও হয়, কারণ আমরা পড়ছি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাই তো পার্টিসিপল বলে, তাহলে যাহা পার্টিসিপল তাহাই অ্যাডজেক্টিভ। এখন দুইটা থাকলে আমরা তখন উত্তর কোনটা করব? উত্তর করতে হবে পার্টিসিপল। এই পার্টিসিপলের জন্ম হয়েছে অ্যাডজেক্টিভ থেকে, তার অনেকগুলা শাখা। ধরেন আপনার দাদা, তিনি আপনার অভিভাবক না? এরপরে আপনার চাচা, দাদার যে দুইটা সন্তান আছে, একটা আপনার বাপ আর একটা চাচা, বাবাও অভিভাবক আবার চাচাও অভিভাবক। এবার আপনারে প্রশ্ন বলছে যে আপনার অভিভাবকের নাম কি? অপশনে দাদার নামও আছে বাপের নামও আছে, কোনটা বলবেন? আগে বাপ। অপশনে বাপ না থাকলে তখন দাদা। ওই অ্যাডজেক্টিভ এরকম যখন হয়েছে, অ্যাডজেক্টিভ থেকে অনেকগুলো আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এইগুলার মধ্যে একটা হচ্ছে পার্টিসিপল, আর পার্টিসিপলের একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আপনাকে যখন বলবে যে এটা কি পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ, অবশ্যই পার্টিসিপল উত্তর করতে হবে, না থাকলে তখন অ্যাডজেক্টিভ করবেন। যেমন আপনাকে যদি আমি দা দিয়ে প্রশ্ন করি যে বলেন তো দা কি, আপনি বলবেন আর্টিকেল, অথচ দা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন অপশনে আর্টিকেল না থাকলে তখন আপনি অ্যাডজেক্টিভ করতে পারবেন, বাট যদি অপশনে অ্যাডজেক্টিভও থাকে আর্টিকেলও থাকে, কোনটার নাম করবেন? আর্টিকেল। কারণ আর্টিকেল ওর বাপ, আর্টিকেল তিনটা, এ এন্ড দা, আর ওইটার আর্টিকেলের বাপ হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই জন্য আপনাকে উত্তর করতে হইলে সবসময় উপশাখা মানে কাছে যেটা, সেটাকে উত্তর করতে হবে। বুঝতে পারছেন কথাটা আমার?
এই জায়গাটায় কেউ ভুল কইরাও একসাথে চিন্তা করবেন না। স্যার একটা সেন্টেন্স বলি, বলেন। রিমুভ দিয়ে না। আমার রিমুভ দেওয়ার সাথে আপনার সেন্টেন্সের বলার সম্পর্ক কি আপনি মনে করতেছেন? I have both some apples. I Have have both both. B-O-E-T-H-T, sir. Oh, bought. হ্যাঁ, I have bought some Some apples. apples. হ্যাঁ, এখন স্যার এই সামের নিচে আন্ডারলাইন, এটা আমরা হচ্ছে কি দেবো, এটা অ্যাডজেক্টিভ ধরবো না ডিটারমিনার ধরবো? এবার বুঝেন অ্যাডজেক্টিভ নাকি ডিটারমিনার। এটা মূলত একটা অপশন ছিল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অনেকগুলো আছে, এর মধ্যে একটার নাম ডিটারমিনার। ডিটারমিনারের মধ্যে এটা আছে। এখন আপনি বুঝে ফেলেন যে কোনটা হওয়া উচিত। ডিটারমিনার অপশনে ডিটারমিনার না থাকলে তখন অ্যাডজেক্টিভ করবেন, কারণ সবগুলো তো ডিটারমিনার না। যেমন গুড, এই গুড ডিটারমিনার না, বাট সে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অনেকগুলা শাখা প্রশাখা আছে। ওই জন্য বললাম যে অ্যাডজেক্টিভ যখন পড়ছেন সেখানে পাবেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই নাম্বারের মধ্যে এটা আছে। নাম্বার আবার দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট নাম্বার, ইনডেফিনিট নাম্বার। এটা সেই ইনডেফিনিট নাম্বার। সাম মানে কিছু, একটা সংখ্যা, বাট কতটুকু আপনি জানেন? যেমন ম্যানি মানে অনেক, ইনডেফিনিট একটা নাম্বার, আমরা জানি না কতটুকু, বাট অনির্দিষ্ট একটা সংখ্যা এটা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের পার্টিসিপল। পার্টিসিপল এখন ধরেন আপনাকে যদি আমি বলি এ বার্কিং ডগ, হ্যাঁ, সেলডম, সেলডম বাইটস, বার্কিং পার্কিং গাছ দিলে ভালো হবে বর্তমানে। কেন? আচ্ছা, এখন ধরেন এই বার্কিং ডগ যখন বলছে এই কুকুরটা কি ঘুমাইতেছে না ঘেউ ঘেউ করতেছে, তাহলে তার অবস্থা তো থেমে থাকা না, গতিশীল একটা অবস্থা। তাহলে এই অংশে যে বার্কিং, এটা আমাদের ডগের গতিশীল অবস্থাকে বুঝাইছে। তাহলে এটা আমাদের কি হবে? পার্টিসিপল। এরকম লেখা থাকবে এ রানিং কার ক্যান মেক অ্যাক্সিডেন্ট, একটা চলন্ত গাড়ি দুর্ঘটনায় পড়তে পারে। তাহলে গাড়ি কি থেমে থাকলে দুর্ঘটনার কথা বলছে? চলন্ত। আপনি যখন দেখবেন এটা শুধু এরকম না, আপনার এমন না যে সবসময়, তারা অনেকে বলে দেয় নাউনের পূর্বে বসবে। অ্যাডজেক্টিভ বসার জন্য এরকম এমন না সবসময় নাউনের পূর্বেই বসে। কি মনে হয় অ্যাডজেক্টিভ সবসময় খালি নাউনের পূর্বেই বসে? আমি যদি কোনো কারণে আপনাকে বলি গুড বয়, আপনি ধৈর্যই নেবেন যে স্যার বয়ের পূর্বেই তো বসছে। আমি যদি এটাকে কোনোভাবে এইভাবে লিখি, দেখেন তো, দ্য বয় ইজ গুড, লাস্টে লিখছি, হবে না? তখনও সে এইটাকেই বুঝাইছে। তাহলে এটাও অ্যাডজেক্টিভ নাউনের আগে বৈশা, ওইটাও অ্যাডজেক্টিভ নাউনের পরে বৈশা। এরকম ভার্বের সাথে আইএনজি পরেও বসতে পারে। আপনি যদি দেখেন কোনো কারণে এরকম লেখা আছে আই ফাউন্ড দ্য বয়, আর এখানে লিখছে ক্রাইং, ক্রাইংটা লাস্টে লিখছি না? এবার বলেন তো ওই কান্নাটা কে করতেছে? তাহলে এই নাউনের অবস্থা কি? কান্না করতেছে। তাহলে এটাকে কি বলবো? পার্টিসিপল, কারণ এই নাউনের গতিশীল অবস্থা। আপনি যখন বলবেন দ্য ম্যান কেম হিয়ার রানিং, লোকটা এখানে কেমনে আসছে? দৌড়ে আসছে না থেমে থেকে আসছে? তাহলে ওই রানিংটা কি হয়ে যাবে? পার্টিসিপল। ওরকম লেখা থাকবে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, মেয়েটা নাচতে নাচতে চলে গেছে। এগুলা হাসার কিছু না, এগুলো পরীক্ষাতে আসছে। তাহলে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেছে। তাহলে যাওয়ার সময় তার অবস্থাটা কি ছিল? নাচার অবস্থায়। তাহলে হিসাবটা বুঝাইতে তো পারছি যে পার্টিসিপল হচ্ছে নাউনের গতিশীল অবস্থাকে বুঝাবে, আর জিরান যেটা, এটা সরাসরি নাউন নিজেকেই বুঝাবে, একটা নামকে বুঝাবে বা নাউনের অংশ হিসাবে কাজ করবে। আচ্ছা, অনলাইনে যারা আছেন এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? আমি প্রশ্ন তো রাখছি, প্রশ্ন সলভ করাবো, সমস্যা নাই। এটা হচ্ছে এই পর্যন্ত গেল, আর বাকিগুলা একদম ইজি। সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের পর একটা নাম পাস্ট পার্টিসিপল, এটা তো আপনারা সবাই জানেন। পাস্ট পার্টিসিপল মানে কি? V3। তাহলে আমরা যদি বলি নাম্বার 2 পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা V3, এটা পরীক্ষাতে খুব একটা আসে না, কারণ সবাই জানে ভার্বের তৃতীয় রূপ মানেই পাস্ট পার্টিসিপল। এটা ছোটবেলায় মুখস্থ করছেন। ব্রেকের তৃতীয় রূপ কি? ব্রোকেন। এখন ধরেন একজন ফেসবুকে নাম রাখছে ব্রোকেন হার্ট, তাহলে তার হার্টের অবস্থা কি এখন? তো আলটিমেটলি একই কথা যে স্যার নাউনের অবস্থাকে বুঝাইছে, বাট এটা গতিশীল না।
কন্টিনিউয়াস বা গতিশীল হলে আইএনজি দিয়ে বুঝাবে, আর গতিশীল না হইলে তখন এটা ভার্বের তৃতীয় রূপ দিয়ে বুঝায়। বুঝতে পারছেন? এখন ধরেন লিখছে ব্রোকেন হার্ট ক্যান নট বি রিপেয়ার্ড, যে ভাঙা হৃদয় মেরামত করা যায় না। এখন যদি কেউ পারে তাহলে সে বলবে এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ভাঙা হৃদয় যত্ন সহকারে মেরামত করা হয়। তো যাই হোক, ব্রোকেন এটা আমাদের হার্টের অবস্থাকে বুঝাইছে। এরকম আপনারা দেখবেন লেখা আছে বয়েলড এগ, সিদ্ধ ডিম, তাহলে ডিমের অবস্থা কি? এখন লেখা থাকবে ফ্রাইড রাইস, তাহলে রাইসের অবস্থা কি? ফ্রাইড অলরেডি। ড্যামেজড কার, তাহলে কারের অবস্থা অলরেডি কি হয়েছে? ড্যামেজড হয়ে গেছে। এরকম লেখা থাকবে রিটেন পয়েম, তার মানে পয়েমটা অলরেডি লেখা হয়ে গেছে। বুঝতে পারছি আমি? তাহলে ভার্বের তৃতীয় রূপটা কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, না, সবচেয়ে কঠিন যদি বলি আমি তাহলে বলবো বাংলা। হ্যাঁ, ইংলিশ গ্রামারটা তুলনামূলক অনেক সহজ। আপনারা বিশ্বাস করেন, আপনারা সবাই ইংলিশ গ্রামার বেশি জানেন বাংলা থেকে। যারা বাংলা পড়ে তাদের একবার জিজ্ঞাসা যে কঠিন নাকি। বাংলার বিশেষ করে এক সন্ধি বিচ্ছেদের যে কটা নিয়ম টোটাল ইংলিশের গ্রামারে সে কটা নিয়ম মনে হয় খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল, যেগুলো আমাদের ভার্বের তৃতীয় রূপ আকারে কাজ করবে। বুঝতে পারছেন? স্যার, এই বাইরের কান্ট্রিতে শেখা হচ্ছে ওদের একটা ইয়ে দিক, না আমাদের বাংলাদেশে কেন বাংলার মতো বলে, এজন্য উচ্চারণ আমাদের বাংলার মতোই হয়। কি ইংলিশ? হ্যাঁ, উচ্চারণ নিয়ে কোনো ঝামেলা নাই, উচ্চারণ আপনি যেমনে যেমনে করবেন এটা এমনি, ওটা তাদের ইংলিশেও আছে। ইংলিশে 2013 সালের ঘটনা বলি আপনাদেরকে। 2013 সালে বাংলাদেশে আমেরিকার একজন রাষ্ট্রদূত ছিলেন, তার নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে আসতেছে না। তো 2013 বা 14 হবে, তিনি তখন আমাদের ফরিদপুরে গিয়েছিলেন পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি ভ্রমণ করতে। তো ওই সময় ওখানে গিয়ে তিনি কবর কবিতাটার ইংলিশ ভার্সন পড়তেছিলেন, আর এখান দিয়ে চোখ দিয়ে ওনার টপ টপ করে পানি পড়তেছিল, মানে ক্যামেরাম্যানরা এরকম ধরে রাখছিল। মানে কবর কবিতাটা কিন্তু খুবই একটা মারাত্মক কবিতা, আপনি একা একা পড়লে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। তো ওরকম উনি পড়তেছিল আর চোখ দিয়ে পানি পড়তেছিল ওনার। তখন উনি ওই জায়গায় একটা ইংলিশের মধ্যে একটা ওয়ার্ড ব্যবহার করছে, ওইটারে খুঁজে বের করাটা সে খুব টাফ। সে ওইখানে ওয়ার্ড বলছে স্যাচুয়েশন। এখন আমি চিন্তা করলাম কি ব্যাপার, স্যাচুয়েশন কই পাইলো? পরে খুঁজে দেখলাম না সিচুয়েশন, উনি বলতেছে স্যাচুয়েশন। তখন বুঝলাম যে এটা সিলেটি ইংলিশ। মানে আপনি চিন্তা করেন, এক বাংলাদেশ এতটুকু একটু রাষ্ট্র, আমেরিকার তুলনায় এক বাংলাদেশের মধ্যে নোয়াখালী গেলে একরকম, সিলেট গেলে একরকম, রাজশাহী গেলে একরকম, ভোলা গেলে একরকম, কত রকমের ভ্যালু। তা আপনার এইটা কোনোদিনও এককভাবে যে ইংলিশটা সুন্দর করে বলবো এটা দরকার নাই চিন্তা করার। ওই আমেরিকাতেও আপনি যদি যান, এক একটা এলাকা এক এক রকম ইংলিশ পাবেন। এক রাষ্ট্রদূত যদি স্যাচুয়েশন বলে, আমরা কারা? তাও তো আমেরিকান তিনি। হ্যাঁ, আচ্ছা, এরপরে নাম্বার 3, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের যেটা আছে সেটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। এগুলো পরীক্ষাতে খুব রেয়ার আসে, হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপল সাধারণত কোনো কাজ অলরেডি মাত্র শেষ হয়েছে অথবা শুরু হয়েছে। আমরা পড়তামই তো পারফেক্ট টেন্স, কোনো কাজ মাত্র শুরু হয়েছে বা শেষ হয়েছে, বাট রেশ এখনো রয়ে গেছে, তাহলে সেটাকে আমরা পারফেক্ট টেন্সে করতাম। এটাও অনেকটা ওরকমই। তো এরকম লেখা আসবে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক she went home। কাজ শেষ হওয়ায় সে বাসায় চলে গিয়েছিল, এরকম। অথবা হ্যাভিং ফিনিশড রিডিং she took a nap। তাহলে হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ডান, আর এখানে রিডিং কিন্তু জিরান্ড, যে হ্যাভিং ফিনিশড রিডিং মানে পড়া শেষ করায়, এটা তার কাজ ছিল, আর তার কাজের নামই ছিল পড়া। এটা বুঝি নাই, বুঝি নাই কথাটা।
ও এইগুলো তো টেন্সের মধ্যে ফেলতে পারবেন না, এগুলো তো পার্টিসিপল। সেন্টেন্স হলে আপনি সেখানে টেন্স করতে পারবেন, পার্টিসিপল তো ফাইনিট ভার্ব না। টেন্স হইতে হলে ফাইনিট ভার্ব হইতে হবে। জিরান্ড পার্টিসিপল এগুলো নন ফাইনিট ভার্ব, এগুলো কোনো টেন্সের মধ্যে পড়ে না। টেন্স হচ্ছে আপনি এই অংশটা দেখে বুঝতে পারবেন, পরের অংশ। আপনারা যখন মেইনলি ভার্ব পড়বেন, কাইন্ডস অফ ভার্ব, সেখানে ভার্বই থাকবে দুই প্রকার, একটা ফাইনিট একটা নন ফাইনিট। আমরা যেটাকে ফাইনাইট নন ফাইনাইট বলি। ফাইনিট ভার্ব গুলা হচ্ছে আবার টেন্স চেনায়, আর নন ফাইনিট ভার্ব হচ্ছে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এগুলা কখনো কোনো টেন্সে পড়ে না। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল হচ্ছে এখন পর্যন্ত আমাদের জিরান্ড এবং পার্টিসিপল। এইবার হচ্ছে আমরা প্রিভিয়াস কোনো কোশ্চেন থাকলে সেগুলো করব। আর অলরেডি যারা আছেন এখানে, একটু যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করেন। অনলাইনে যারা আছেন তাদের প্রশ্ন থাকলেও প্রশ্ন করেন। যেমন I worked, আরেকটা আছে I did the work। এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা এক্স্যাক্টলি কি হবে স্যার? আই ওয়ার্ক, Worked ওয়ার্ক এটা তো সাবজেক্ট প্লাস ভার্ব টু। হচ্ছে আপনার did the work, কিন্তু বাংলাটার অর্থ তো একই হয়, কিন্তু এটার মধ্যে আসলে ডিফারেন্ট। মানে আপনি যাচ্ছেন স্যার সেন্টেন্স তো বুঝতে পারতেছি, বাট বাংলা দুইটা তো একই, তাহলে দুইটা আলাদা কেন ব্যবহার করি? হ্যাঁ, এটা হচ্ছে মেইন প্রশ্ন। আচ্ছা, এখানে বলি, এই যে ডিড দেখতেছেন, আই ডিড দ্য ওয়ার্ক, এই অংশটা আগে প্রত্যেকটা ব্যবহার করা ফরজ ছিল। আধুনিক যুগে আইসা এই ওয়ার্ড কথাটা প্রচলন হয়েছে, যে ডিরেক্ট এটা বলা যাবে না। যেমন আপনি যে আই ওয়ার্ক লিখছেন না, এটাকে আসলে আগে লেখা হইতো এরকম, আই ডিড ওয়ার্ক, দাও থাকতো না। আমরা যখন বলি আমি পছন্দ করি, ইংলিশে কি বলি? আই লাইক। আসলে এটা কিন্তু এরকম না, সেন্টেন্সটা ছিল এরকম, আই ডু লাইক। এই ডু মানে করা, লাইক মানে পছন্দ, সেটাকে শর্টে বলে আই লাইক। অতীত হইলে বলতো আই ডিড লাইক, আই ডিড লাইক। ওই ডিডের ডি দিয়ে সরাসরি পাস্টে এসে এখন আধুনিকে করা হয় এরকম, আই লাইকড, এই জায়গায় ডি দিয়ে। হ্যাঁ না, তখন মেইন কাজ ছিল, বেশিরভাগ ভার্বই ছিল না। তখন বেশিরভাগ ভার্বের আগে এরকম ডু যুক্ত করে ভার্ব করা হইতো। এই ডু আজকে আসে নাই, ওই ডুর ক্ষমতা আগে থেকেই ছিল। এই জন্য আপনারা শর্ট যখন দেখেন যে ডু ইউ লাইক ইট, সবাই বলে ইয়েস আই ডু। বুঝলেন নাই? এটা আগে ছিল প্রচলন, বাট আধুনিক গ্রামারে এসে ডু এটাকে মোটামুটি উঠাই দেওয়া হয়েছে। বাট কোশ্চেন করার সময় আপনি না হলে বুঝাইতে পারবেন না। কোশ্চেন করার সময় লাগবে আর নেগেটিভ করার সময় লাগবে। এই জন্য আমরা বলি আই নট লাইক বলি না, আই ডু নট লাইক। ওই নট বসাইলে তখন বুঝবেন যে এর সাথে কি আছে। কেউ বলবে না যে আই নট লাইকড, বলে আই ডিড নট লাইক। কেন? কারণ ওই ডু বা ডিড এগুলাই পাস্ট বা প্রেজেন্ট করতে সহযোগিতা করে। কি প্রশ্ন করছেন আরেকটা? হ্যাঁ বলেন। ওই দুইটা উপরেরটা যখন নিচেরটা তো ভয়েস করতে পারবো, উপরেরটা যখন ভয়েস করব তখন লিখবো। মানে এটাকে যখন ভয়েস করবেন, এটাকে ভয়েস করা যাবে না তো, কারণ এটা সাবজেক্ট প্লাস ভার্ব বসছে, অবজেক্ট নাই। বুঝেন নাই? না না, যাই না কোশ্চেন, আমার সমস্যা ছিল। আপনি অবজেক্ট নাই, আপনি তার ভয়েস ভার্ব করবেন কেমনে? বুঝেন নাই? আর কিছু ক্ষেত্রে আছে পেঁচায় পুচায় করা যায়, করা যাবে না তা না, পেঁচায় পুচায় কিছু করা যায়। হ্যাঁ, তো বললাম যে পেঁচায় পেঁচায় কিছু জিনিস করা যায়, সাবজেক্ট আর ভার্ব যদি থাকে পেঁচায় করা যায়, তা সব ক্ষেত্রে না। যেমন ধরেন একটা প্রশ্ন ছিল, দ্য পেন রাইটস ওয়েল। এখন কিছু ক্ষেত্রে আপনারা পড়ছেন রাইস সেলস চিপ, সেটাকে করা হয়তো রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। কিন্তু যখন আপনি বলবেন দ্য পেন রাইটস ওয়েল, তখন যদি বলেন দ্য পেন ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিটেন, তাহলে ভুল। তখন আবার উত্তরে যুক্ত করা হয়েছে দ্য পেন ইজ ওয়েল হোয়েন ইট ইজ ইউজড ফর রাইটিং, কারণ অর্থগত দিক থেকেও মিলাইতে হবে। এগুলো অনেক জায়গার কাজ আছে। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখি, যার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন এখন পর্যন্ত। তো ফার্স্ট কোশ্চেন একটা একটা করে যাই। প্রথম প্রশ্ন দেখেন, দ্য ওল্ড ম্যান, একটু সবাই উত্তর করার চেষ্টা করবেন যেহেতু আপনারা ক্লাসটা করছেন এখন পর্যন্ত। দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়াকিং, প্রশ্নটা দেখেন 41তম বিসিএস, এইখানে ওয়াকিং লেখা আর তার আগে কি আছে? অফ। তাহলে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কে বসে? জিরান্ড। তাহলে এটার উত্তর কি? জিরান্ড। অলরেডি এটা দেওয়া। এখন দেওয়া এই ফ্যাক্টটা বিষয় না, ফ্যাক্টটা হচ্ছে আপনি বুঝলেন কিনা। কারণ প্রিভিয়াস কোশ্চেনগুলো এই জন্যই নিয়ে আসা, যে হ্যাঁ আমরা যেটা করতেছি সেই অনুসারে আসলে বুঝলাম কিনা বা পারতেছি কিনা। তাহলে এটা কেন জিরান্ড হয়েছে? কোন অপশনের উপর ভিত্তি করে? অফ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে বসে তারপরে হয়েছে জিরান্ড। হ্যাঁ,
এখন ধরেন আমরা যদি পরবর্তী অংশ দেখি, আরো একটা অংশ, নেক্সট কোশ্চেন। The word flying in the sentence look at the flying, তার সাথে কি লেখা? 42তম বিসিএস এর। এবার বলেন ফ্লাইং বার্ড মানে কি? পাখি ঘুমাইতেছে, কি করতেছে? তাহলে পাখি উড়ন্ত অবস্থা, এটা কি থেমে আছে না গতিশীল? গতিশীল। আবার যদি চিন্তা করেন স্যার নাউনের অবস্থা বুঝাইছে বার্ড, সেই বার্ডের অবস্থা, সে কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? পার্টিসিপল। এখন আপনি পার্টিসিপল দেখেই দুম করে আগে উত্তর করবেন না, চারটা পড়া দেখে নিবেন কোথাও প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে কিনা। যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকতো তখন কিন্তু পার্টিসিপল করতাম না। যেহেতু অপশনে নাই, দ্যাট মিন্স আমরা শুধু পার্টিসিপল দিতে পারবো। তাহলে আলটিমেটলি এটা কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, অনলাইনে যারা আছেন তারাও একটু উত্তর করেন, অনলাইনে যারা আছেন তারাও একটু উত্তর করবেন আমাদের সঙ্গে। আর আপনাদের প্রশ্ন থাকলে আমরা নিব এখানে। হ্যাঁ, আপনাদের জন্য একটু অপেক্ষা করতেছি। হ্যাঁ, ও জিরান্ডিয়াল ইনফিনিটিভ যেটা, এটা এক্সিস্ট করে কিনা তাই? আচ্ছা, জিরান্ডিয়াল ইনফিনিটিভ জিনিসটা এবার আসেন যে আসলে এই জিনিসটা কি। ইনফিনিটিভ তো পড়ছেন, তো ইনফিনিটিভ যেটা সোজা কথা ভার্বের সাথে আইএনজি হইলে বলি জিরান্ড, আর টু দিয়ে ভার্ব যদি হয় ওয়ান তাহলে সেটাকে বলি ইনফিনিটিভ আমরা। জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলতে শুধু ইনফিনিটিভকেই বোঝায়। এখন তাদের হিসাব হচ্ছে একটা অপশন তো বানাইতে হবে, তারা সেদের মতো করে দিবে। কারণ যেমন জিরান্ডের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আলাদা আছে যেটা আমি বলিনি, সেটা হচ্ছে জিরান্ড এক জিনিস, আর একটা জিনিস আছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন আর জিরান্ড কিন্তু এক না। ভার্বাল নাউনটা হচ্ছে আলাদা, সেটা একটু এখানে আমি বলি, যদিও এখানে হয়তো প্রিভিয়াস কোশ্চেনে পাবো না, তবুও জাস্ট একটু জেনে নেন যে জিরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে পার্থক্যটা কি। ভার্বাল নাউন সমানটা হচ্ছে একটা দা থাকবে, এরপরে প্লাস দিয়ে এখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে, আবার এরপরে একটা অফ থাকবে, তাহলে এটার নাম হবে ভার্বাল নাউন। দা এবং অফের মাঝখানে থাকতে হবে। যেমন লেখা থাকবে দ্য রিডিং অফ দ্য বয় ইজ লাউড। তো এইখানে এই রিডিংটার নাম আসবে যেটা কি ভার্বাল নাউন। বুঝাইতে পারছি আমি? জিরান্ড হচ্ছে সরাসরি নাউনের কাজ করে, আর স্পেসিফিক ভাবে তারা আবার দেখাইছে যে না, ভার্বাল নাউন নামে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে দা আর অফের মাঝখানে বসবে। যদিও নিয়মটা সোজা, যে দা আর অফের মাঝখানে ভার্বের সাথে আইএনজি দেখলেই আমরা তাকে কি বলবো? হ্যাঁ, ওকে। হ্যাঁ, একটু লিখে নেন যে ভার্বাল নাউন হচ্ছে দা প্লাস অফের মাঝখানে যে ভার্ব প্লাস আইএনজি থাকবে সেটাকে বলবো ভার্বাল নাউন। লেখা থাকবে দ্য ওয়াকিং অফ, অথবা দ্য রিডিং অফ, অথবা দ্য মেকিং অফ, দ্য ক্রাইং অফ, এরকম। ক্রাইং যে একটা প্রশ্ন আসছিল, দ্য ক্রাইং অফ দ্য চাইল্ড ইজ লাউড, মানে ছেলেটির কান্নাটা অনেক লাউড বা শব্দ করে সে কান্না করে, এই টাইপের ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। লেখা হয়েছে না সবার? আগের অংশ হয় না লেখা? পারবেন। আচ্ছা, এরপরে আসেন 42তম বিসিএস এর আরেকটা প্রশ্ন দেখেন। ও, এটা দেখছি। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন। ফ্লাইং কাইটস ইজ মাই ফেভারিট হবি, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। একটু বোঝার চেষ্টা করেন, এখানে আসলে এই অংশটা চিন্তা করেন। ইজ মাই ফেভারিট হবি, আপনার প্রিয় শখ। এবার আপনি চিন্তা করেন ওয়ার্ড কয়টা এখানে? দুইটা ওয়ার্ড না এখানে আগে আছে। এখন এই দুইটার মধ্যে যে সাবজেক্ট হবে সে জিরান্ড না? এখন কি এখানে বলছে আমার প্রিয় শখ, এবার আপনার প্রিয় শখ কি ঘুড়ি নাকি ঘুড়ি উড়ানো? তাহলে আলটিমেটলি সাবজেক্ট কোনটা এখানে? উড়ানোটা। এখন ফ্লাইং কাইটস এর জায়গায় হইতে পারে ফ্লাইং বার্ড। আছে না, অনেকে পাখি উড়াইতে পছন্দ করে, অনেকে কবুতর উড়াইতে পছন্দ করে, বাজিগর কবুতর তারা উড়ায় এরকম। তাহলে হিসাবটা হচ্ছে এখানে সাবজেক্ট কোনটা আমাদের? ফ্লাইং। তাহলে সাবজেক্টের কাজ করছে, তাহলে এটা কি হয়েছে এই জন্য জিরান্ড, বাট অপশনে জিরান্ড নাই, তাই তারা কি দিয়ে দিছে? নাও। ওই যে অপশনের উপর নির্ভর করে আমাকে উত্তর করতে হবে। এখন যদি অপশনের মধ্যে জিরান্ড থাকতো তাহলে আমরা জিরান্ড করতাম, বাট তারা এখানে পার্টস অফ স্পিচ ধরে দিছে যে ভার্ব হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি নাউন। কোনটা? না, ফ্লাইং কাইটস ইজ মাই ফেভারিট হবি মানে ঘুড়ি উড়ানো আমার প্রিয় শখ। এর মানে কি ঘুড়ি উঠতেছে? শখটাকে বলছে যে আপনার শখটা কি। আচ্ছা, অনলাইনে যারা আছেন এটা উত্তর করছেন, অ্যান্সার দিয়ে রাখছি আমি এই জন্যই যেন আসলে আপনারা বুঝতে পারেন। আমরা তো না হলে আপনার প্রশ্ন সলভ করাইতাম,
আমি তো প্রশ্ন সলভের হইলে না এটা করতাম, তারপর বলতাম হ্যাঁ করেন, তারপরে কি হইতো। বাট প্রশ্নগুলো আগে আমি ডিটেলস আলোচনা করছি, এখন জাস্ট এইটা যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনি পারতেন কিনা, এই অংশটা এই জন্য নেওয়া। কোনটা? না না না, কম্পাউন্ড নাউন না। এই ফ্লাইং কাইটস তাহলে কি বললাম যে এইটা আপনি যদি বাদ দিয়ে রাখেন তাহলে কি দেখেন, ফ্লাইং ইজ মাই ফেভারিট হবি, এখন সেটার সাথে বলছে ঘুড়ি উড়ানো আমার প্রিয় কাজ। তাহলে ঘুড়ি উড়ানোর জায়গায় সে বলতে পারতো অন্য কিছু উড়ানো, যেটাই হোক উড়ানোটা তার প্রিয় কাজ, এটা আমাদের সাবজেক্ট। ওই যে আপনাদের পার্কিং এর কথা বলছিলাম না, যে পার্কিং ইজ ডিফিকাল্ট, এখন লেখা থাকতে পারে পার্কিং কার ইজ ডিফিকাল্ট, তাহলে আলটিমেটলি সাবজেক্ট কি, কার নাকি পার্কিংটা? পার্কিং, যেটা আমার অর্থের সাথে যাবে। না দুইটাই নাউন না, দুইটা মিলে একটা অর্থ দিতে হবে, একটা নাম বুঝাবে। এখন ফ্লাইং কাইটস এটা একটা নাম, হ্যাঁ, যেমন সুইমিং পুল দুইটা ওয়ার্ড, বা দুইটা ওয়ার্ড দিয়ে একটা স্থানের নামকে বুঝায়, বাট ফ্লাইং কাইট দিয়ে কখনো একটা জিনিসের নামকে বুঝায় না। নেক্সট কোশ্চেন দেখেন, এটা 40তম বিসিএস এ আসা প্রশ্ন, শুধু বিসিএস এর প্রশ্নগুলো একটু বেশি নেওয়া হয়েছে। এখানে বলছে এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, একটা হারানো সুযোগ কোনোদিনও আর ফিরে আসে না। লস্ট ভার্বের কোন রূপ বলেন? তৃতীয় রূপ, আমরা মাত্রই পড়ছি। আর ভার্বের তৃতীয় রূপ কোন? পাস্ট পার্টিসিপল। তো এখানে পাস্ট পার্টিসিপল আছে, আছে কি? শুধু পার্টিসিপল। তাহলে শুধু পার্টিসিপল যেহেতু, তাহলে এটাকে আমরা এই জন্য কি বলবো? পার্টিসিপলটাই। ওকে। আর যদি অপশনে দেখা থাকতো যে হ্যাঁ শুধু পার্টিসিপল নাই, পাস্ট পার্টিসিপল আলাদা করে আছে, এই জন্য উচিত সবসময় একবার করে 4টা অপশনে চোখ বুলানো, কারণ প্রশ্নকর্তারা যদি পার্টিসিপল দিয়ে থাকে তখন এটা দিবে এই জায়গায়, আর পাস্ট পার্টিসিপল দিবে এই জায়গায়। হ্যাঁ, তখন আপনি উত্তর দুম করে আর এটা তো পারি, দ্বিতীয়টা পড়া লাগবে না, সময় নষ্ট করে লাভ কি, তখন আপনি এটা করে চলে আসবেন। পরে দেখবেন আই হাই নিচে দেখি আরেকটা অপশন ছিল, তো ওই জন্য তখন ভুল হবে। তাহলে একটা হারানো সুযোগ কখনোই ফিরে আসে না, তাহলে এই অপরচুনিটির অবস্থা কি? অলরেডি লস্ট। পরের প্রশ্ন দেখেন, A retired officer lives next door. The underlined word is used as dash. Underline দেয় নাই, যাই হোক আন্ডারলাইন এটা হবে, বোঝা যায় তো প্রশ্নের ভাবে। তাহলে রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড, এটা রিটায়ার মানে অবসরে যাওয়া, আর তার তৃতীয় রূপ কি? রিটায়ার্ড। তাহলে ভার্বের তৃতীয় রূপ মানে কি? এটা পাস্ট পার্টিসিপল। অপশনে পাস্ট কথাটা নাই, আছে কি? শুধু পার্টিসিপল। তাহলে আমরা এটাকে করব। আবার যদি চিন্তা করি ওই অফিসার এখন কি অবস্থায় আছে? রিটায়ার্ড অবস্থায়, তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকতো আবার পার্টিসিপলও থাকতো, তাহলে কোনটা উত্তর করতেন? পার্টিসিপল। যদি পার্টিসিপল না থাকতো তখন আমরা অ্যাডজেক্টিভ উত্তর করতাম। ঠিক আছে? আচ্ছা, অনলাইনে যারা এই পর্যন্ত বুঝতে পারছেন, ক্লিয়ার? এটা 5 নাম্বার প্রশ্ন। পরের প্রশ্নটা দেখেন, হোয়াট ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ড? সঠিক জিরান্ড ব্যবহার করা হয়েছে কোথায়? তাহলে বাকিগুলো আমাকে চেক করে দেখতে হবে যে বাকিগুলা কি হইলো, কেন এইটাই জিরান্ড হইলো। আমরা আগে জিরান্ডটাই দেখি। দেখেন বলছে ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এক্সারসাইজটার নাম কি? ওটা ওয়াকিং আমরা পড়ছিলাম, সুইমিং বলছিলাম, রিডিং এই টাইপের ছিল। এটা সোজা হিসাব যে স্যার এটা সাবজেক্ট হয়েছে, তাহলে এটা জিরান্ডের জন্য। এখন বাকিগুলো একটু খেয়াল করেন। প্রথম প্রশ্ন বলছে আই স দা গার্ল, এই যে দেখেন ডান্সিং লাস্টে একটা লিখছিলাম না এরকম আমরা, তাহলে আমি মেয়েটাকে নাচতে দেখছি, তাহলে মেয়েটা কি অবস্থায় ছিল? নাচা, গতিশীল অবস্থায়, তাহলে এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, দ্বিতীয়টা বলছে আই এম ড্যান্সিং অন দা ফ্লোর, এটা সরাসরি ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব হইলে তো আপনি তার মধ্যে জিরান্ড পার্টিসিপল খুঁজবেন না, এটা কন্টিনিউয়াস টেন্স। ওকে, লাস্ট ওয়ান বলছে দা গার্ল কেম হিয়ার ডান্সিং, আপনাদেরকে এই সেন্টেন্সটা বলছিলাম যে ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, আপনারা হাসিয়ে দিছিলেন, বলছিলাম যে হাসার দরকার নাই, প্রিভিয়াস কোশ্চেন আসছিল। তাহলে মেয়েটা এখানে আসছিল কেমনে? নাচতে নাচতে, তাহলে ওই মেয়েটার অবস্থা ছিল ডান্সিং। তাহলে এমন না, দেখেন গার্ল আছে শুরুতে আর ডান্সিং তার অবস্থা আছে শেষে, এই জন্য কোথায় অবস্থান এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সে মডিফাই করছে কিনা। তাহলে গার্ল এটার অবস্থা হচ্ছে আমার ওই ডান্সিং মানে গতিশীল অবস্থা, তাহলে ওই জন্য এটা হচ্ছে পার্টিসিপল। আর এই একটা শুধুমাত্র কোনো অবস্থাকে বুঝাই নাই, এটা একটা হ্যাবিটের নাম, এক্সারসাইজের নাম, এই জন্য এটা হয়েছে আমাদের জিরান্ড। ঠিক আছে? আচ্ছা, অনলাইনে যারা আছেন এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন?
আচ্ছা, পরের প্রশ্ন, গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট। আচ্ছা, এখন ধরেন সে সেখানে গিয়ে দেখছে তার বন্ধু অনুপস্থিত, তাহলে গোয়িং দেয়ার তার মানে কি সে থেমেছিল? তাহলে তাকে সেখানে যাইতে হয়েছে, তারপরে সে দেখছে যে সেখানে গিয়ে আমি দেখছি আমার বন্ধু অনুপস্থিত, তাহলে এই লোকটা সেখানে গেছে। আলটিমেটলি এটা আমাদের ওই ব্যক্তির অবস্থাকে ইন্ডিকেট করতেছে। কে গেছে সেটা বলা নাই, বাট সেন্টেন্স দেখে আমরা পড়ে বুঝতে পারি যে কোনো একজন ব্যক্তির কথা বলতেছে, সে ওই জায়গায় গিয়ে দেখছে তার বন্ধু অনুপস্থিত। থেমে থেকে তোর বোধ দেখতে পারবে না, তাহলে দেখার জন্য তাকে গতিশীল হইতে হইছে। এই জন্য আমাদের এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। এই যে দেখেন এখানে প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে, আবার পাস্ট পার্টিসিপলও লেখা আছে, আবার শুধু পার্টিসিপলও থাকতে পারতো। তাহলে আমরা উত্তর করতাম প্রেজেন্ট পার্টিসিপল। অপশনে যদি প্রেজেন্ট না থাকতো তখন শুধু পার্টিসিপল উত্তর করতাম। আর পাস্ট পার্টিসিপল তো ভার্বের তৃতীয় রূপ হইতো। এটা হয় ডেটটা দেওয়া নাই যে কোন এক্সামে আসছে, বাট অবশ্যই এটা কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। এত ইজি প্রশ্ন এমনি বানাই দিবে না কেউ, এটা আসছে কোথাও না কোথাও। যেরকম গোয়িং দেয়ার, এরকম লেখা থাকবে সিইং। ধরেন লেখা আছে কোথাও সিইং দ্য ম্যান আই লেফট দ্য প্লেস, লোকটাকে দেখে আমি জায়গাটা ত্যাগ করছি। তাহলে তাকে আগে দেখছি, এরপরে আমি ত্যাগ করছি। তো আমি ত্যাগ করছি যখন, তার আগে আমি কি অবস্থায় ছিলাম? লোকটাকে দেখা অবস্থায়। বুঝেন নাই? এই অংশগুলো এরকম হবে। আরো একটা বিষয় আছে, সবসময় বলছি কন্টিনিউয়াস টেন্স হয়। পার্টিসিপল মানে কি? কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা যখন বলবো ফ্লাইং বার্ড, এটাকে কন্টিনিউয়াস টেন্স করতে পারবেন, দ্য বার্ড ইজ ফ্লাইং। এখানে যখন বলছে গোয়িং দেয়ার, আপনি এখানে একটা শুরুতে ম্যান দিয়ে করতে পারবেন, দ্য ম্যান ইজ গোয়িং। একটা মেয়ের কথা বলছিলাম যে মেয়েটা এখানে নাচতে নাচতে আসছিল, তাহলে দ্য গার্ল কেম হিয়ার ডান্সিং, আপনারা যদি ডিরেক্ট করেন কন্টিনিউয়াস বানাইতে পারবেন, দ্য গার্ল ওয়াজ ডান্সিং। বাট সুইমিং পুলে বলতে পারবেন না দ্য পুল ইজ সুইমিং। পারবেন? রিডিং বুকে আপনি বলতে পারবেন যে দ্য বুক ইজ রিডিং। আবার যদি চিন্তা করেন রিডিং রুম যেটা বলছিলাম, সেটাকে বলতে পারবেন দ্য রুম ইজ রিডিং। বাট যদি রিডিং বয় হয় তারে বলতে পারবেন দ্য বয় ইজ রিডিং, কারণ এটা গতিশীল অবস্থা। ফ্লাইং বার্ডকে বলতে পারবেন দ্য বার্ড ইজ ফ্লাইং। রানিং কারকে বলতে পারবেন দ্য কার ইজ রানিং। ওকে, তো যাই হোক, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। দেখেন এই প্রশ্ন, এত সহজ প্রশ্ন আসছে দুদকের অফিস সহায়ক 2019 সালে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা তো সাথে ওয়াকিং ইন দ্য মর্নিং টর্নিং কত কিছু লাগাই দেখছি যে হ্যাঁ সমস্যা নাই, তাহলে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ওয়াকিং। ওই যে ওইটার সাথে বললাম যে থাকতে পারতো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ওটাও হইতে পারে, আবার শুধু এটুকু হতে পারে। তাহলে ওয়াকিংটা হচ্ছে আমাদের এখানে জিরান্ট বা নাউন। অপশনে আমরা যেটাই পাবো সেই হিসাবে কাজ করব। তো অপশনে অলরেডি জিরান্ট আছে, তাহলে এটা আমাদের ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট হিসাবে কাজ করছে। আচ্ছা, যদি জিরান্ড থাকে নাউনও থাকে তখন অবশ্যই জিরান্ট করবেন, কারণ নাউনের একটা অংশ জিরান্ড। বাট নাউন মানে তো করিম, রহিম, হামিদ তাদেরকেও বোঝায়, ওগুলোর সাথে তো আর আইএনজি নাই। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন। এত সহজ প্রশ্ন আবার সবাই পারবেন। আমরা কত নম্বর প্রশ্নে ছিলাম যেন? 17 না 5-এ ছিলাম। গোয়িং, ওয়াকিং, হ্যাঁ এইটাই, হ্যাঁ এই তো। এটা আমি মুখেও বলছিলাম। ডিমের অবস্থা কি বলেন তো? সিদ্ধ। তাহলে সিদ্ধ ডিম, সেটারে কি বলে? বয়েলড এগ। ভার্বের অলরেডি 3 দিতে হবে, তাই না? তাহলে এখানে আমাদের সেটা দেওয়া আছে যে বয়েলড এগ, শূন্য স্থান। এই যে সিনিয়র নার্স আসছে 2016 সালে, এটা তো যাই হোক, বলছে বয়েলড এগস ওয়্যার সার্ভ টু দ্য প্লেয়ার্স, যে প্লেয়ারদেরকে সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল। ওকে, তো এটা খুব ইজি। আর এই বয়েলিং তো আমরা দিতে পারবো না, টু বয়েলও দিতে পারবো না, শুধু বয়েলে দিতে পারবো না, কারণ এই ইগের অবস্থায় ছিল হচ্ছে বয়েলড অবস্থায় এগটা। ফ্রাইড রাইস যেমন আমরা বলছিলাম, ফ্রাইড রাইস অথবা বয়েলড এগ অথবা কুকড ইত্যাদি হতে পারে। পরের প্রশ্ন, হ্যাঁ, মেকিং এ গুড রেজাল্ট, এটা একটু বোঝার আছে। কি বলছে? মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম নিডস এ লট অফ হার্ড ওয়ার্ক। হিয়ার মেকিংটা কি হবে? এখন দেখেন, পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তৈরি করা কঠিন, তাই না? সেটা যদি আমরা অর্থ বলি। এখন আলটিমেটলি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট কঠিন নাকি ভালো রেজাল্ট তৈরি করা?
ভালো রেজাল্ট তো কোনো সাবজেক্ট হইতে পারতেছে না এখানে। আলটিমেটলি এখানে ভালো রেজাল্টটা করা, তৈরি করা বলতেছে, ভালো রেজাল্ট করাটা কঠিন। তাহলে আলটিমেটলি এইখানে মেকিংটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, এই পুরা সেন্টেন্সের সাবজেক্ট। আমরা চাইলে এভাবে লিখতে পারতাম, মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম নিডস এ লট অফ হার্ড ওয়ার্ক। তো এই গুড রেজাল্ট মেক করা, আপনাদেরকে এটা এরকমও লেখাইছিলাম বা বুঝাইছিলাম যে রাইটিং ইজ নট ইজি, যে লেখা সহজ না। তখন বলছিলাম যে রাইটিং এ গুড নোবেল ইজ নট ইজি। তাহলে আলটিমেটলি নোবেল আমরা যদি এরকম দেখি, রাইটিং এ পোয়েম ইজ নট ইজি। তো যখন এই কথাটা বলবে আলটিমেটলি কি পোয়েম সহজ না নাকি লেখা সহজ না? তাহলে সাবজেক্ট কোনটা? রাইটিং। এখন আমি চাইলে এখানে মেকিং দিতে পারতাম, যে মেকিং এ পোয়েম ইজ নট ইজি, যে একটা কবিতা তৈরি করা সহজ না। তাহলে ওইটা ওরকমই করছে, মেকিং এ গুড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট করার জন্য কঠোর পরিশ্রম দরকার। তাহলে মেকিংটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই জন্য এটাকে আমরা বলছি জিরান্ড। প্রোনাউন তার ভার্বের সাথে আইএনজি দিয়ে কোনোদিন হয় না। আবার এখানে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল অপশনটাও রাখছে, কারণ আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়। পরের প্রশ্ন দেখেন, হি স্টার্টেড রিডিং, সে শুরু করেছিল, তাই না? সে শুরু করছিল, এটারে কি দিয়ে প্রশ্ন করেন? সে কি শুরু করছিল? পড়া শুরু করছিল। তাহলে আলটিমেটলি এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? রিডিং। আমরা পড়ছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে এটা কি হবে? জিরান্ড। কারণ অনেকে এটার আবার মুখস্থ করে চিন্তা করতে পারে, স্যার সে যে শুরু করছিল তাহলে তো সে পড়া অবস্থায় ছিল। আসলে এটা ওরকম না, এটা হচ্ছে মূলত সাবজেক্ট আর ভার্বকে প্রশ্ন করলে আমরা এটাকে অবজেক্ট আকারে পাচ্ছি, বাট ওগুলা পাবো না। তাহলে এটাও আমাদের জিরান্ড। এটা হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী পরিদর্শক 2018 সালের, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্ন যদি দেখি, এখানেও দেখেন, রিডিং হিস্ট্রি মেক্স এ ম্যান নাকি মেক্স ওয়ান ওয়াইজ? না আবার দেখলাম যে আরেকটা লেখা আছে কিনা, ফ্রান্সিস বেকনের একটা বিখ্যাত লেখা আছে, রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। মানে তার একটা বিখ্যাত উক্তি এটা, যে রিডিং মেক এ ফুল ম্যান, পড়া হচ্ছে একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে, রাইটিং হচ্ছে এক্সাক্ট বা আসল মানুষ তৈরি করে, আর কনফারেন্স যেটা এটা তাকে রেডি করে, যে হ্যাঁ সে সবসময় রেডি। এটা তারা কি বুঝেন? যে শুধু পড়তেছে সে পরিপূর্ণ মানুষ, বাট সে আসল মানুষ না। আসল আর পরিপূর্ণ দুইটার পার্থক্য আছে। আসল মানুষকে বলতেছে সেই যে পড়ার পরে আবার নিজে লেখা পারে বা লিখতে পারে। আলটিমেটলি উনি বুঝাইছে কবিরা যারা এরা আসল মানুষ, এক্সাক্ট ম্যান, কারণ তারা লেখালেখি করে। আর যারা কনফারেন্স, অর্থাৎ সে পড়ছে প্লাস বিভিন্ন কনফারেন্সে যায়, কথাবার্তা বলে, বিভিন্ন ভাষণ দেয়, এরা হচ্ছে রেডি, যে হ্যাঁ আমরা সবসময় যে কোনো কিছু প্রস্তুত করার জন্য। বাট আসল মানুষ হচ্ছে কারা? যারা শুধু কবি, লেখালেখি করে সবসময়। তারা তো মানে একটা কথা আছে না, সে কবি, সে কি অন্যের কথা বলবে? সে নিজের কথাই নিজে বলবে। আচ্ছা, এখন এখানে বলছে রিডিং হিস্ট্রি মেক্স এ ম্যান ওয়াইজ। তাহলে রিডিং হিস্ট্রি না, এখানে রিডিং মেক্স এ ম্যান ওয়াইজ। আলটিমেটলি কথা এটাই যে পড়া একটা মানুষকে জ্ঞানী করে তোলে। সেটা হতে পারে হিস্ট্রি পড়া, হতে পারে নিউজ পেপার পড়া। আমরা এরকম লিখছিলাম, রিডিং ইজ এ গুড হ্যাবিট, সাথে বলছিলাম রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। তাহলে আলটিমেটলি সাবজেক্ট নিউজ পেপার না, সাবজেক্ট ছিল রিডিংটাই হ্যাবিট। তো এখানে একটা মানুষকে জ্ঞানী করে তোলে কি হিস্ট্রি নাকি হিস্ট্রি পড়া? আপনাকে আগে পড়তে হবে, ইতিহাস তো কত পড়া রয়েছে, বাট না পড়লে তো আপনি জ্ঞানী হবেন না। তাহলে আলটিমেটলি সাবজেক্ট হচ্ছে এটা। এটা 41তম বিসিএস এ আসা প্রশ্ন, যে রিডিং হিস্ট্রি মেক্স এ ম্যান ওয়াইজ। এই জন্য এটা কি হয়েছে? জিরান্ড হয়েছে। ঠিক আছে। আচ্ছা, অনলাইনে যারা আছেন এই পর্যন্ত বুঝতে পারছেন? পরের প্রশ্নটা কি আছে দেখেন, betrayed by his friends he started living alone. Here betrayed is dash. Betrayed ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল। তাহলে এটা খুব ইজিলি পারবেন আপনারা, যে ভার্বের তৃতীয় রূপ মানেই পাস্ট পার্টিসিপল। আমি মনে করছিলাম প্রশ্নটা হয়তো এখান থেকে আসবে, বাট পরে নিচের দিকে তাকাই দেখি না, প্রশ্ন আসছে এখান থেকে, যে betrayed কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা বলেন তো, এখানে he started living, এইখানে লিভিংটা কি? he started living, সে কি শুরু করছিল?
হি স্টার্টেড, সে শুরু করছে, কি শুরু করছে? কেন আমাকে বসবাস করা শুরু করছে, লিভিং শুরু করছে। আলটিমেটলি ওটা অবজেক্ট, জিরান্ড। পার্টিসিপল দেওয়া যাবে না। পার্টিসিপল হইতো যদি এরকম হইতো এ লিভিং ম্যান, এটা তো নাও। বাট এইখানে যেটা বলছে হি স্টার্টেড, সাবজেক্ট আর ভার্ব, তাকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব এটা যে লিভিং, এটা আমাদের অবজেক্টের কাজ করছে, তাহলে এটা হচ্ছে আমাদের জিরান্ড। এরপরে যদি দেখেন নেক্সট প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ডাজ নট হ্যাভ এ জিরান্ড, কোন সেন্টেন্সে জিরান্ড নাই? কি বলছে? আই সি এ স্লিপিং চাইল্ড, আমি একটা ঘুমন্ত শিশুকে দেখছি। আসলে ঘুমন্ত মানে কি? ঘুম থেমে আছে না অলরেডি ঘুমাইতেছে? কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস প্রসেসে আছে ছেলেটা অবস্থায়, চাইল্ডটা স্লিপিং অবস্থায় আছে, তাহলে এটা আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল। এটা সে স্লিপিং চাইল্ড মানে আপনি ঘুরাই বলতে পারবেন দ্য চাইল্ড ইজ স্লিপিং, বলছি না কন্টিনিউয়াস বানানো যাবে। বাট নিচে বলছে যখন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ ইট গুড ফর হেলথ, ওই ওয়াকিংটাই গুড ফর হেলথ, এটা জিরান্ড সাবজেক্ট। এরপরে বলছে হি ফ্যান্সাইজ ভিজিটিং দ্য আইফেল টাওয়ার, তাহলে হি ফ্যান্সাইজ ভিজিটিং, এখানে যেটা বোঝাচ্ছে সে উপভোগ করছিল। কি উপভোগ করছে? ভিজিটিং উপভোগ করছে। এটা আইফেল টাওয়ার হইতে পারে, অন্য কিছু হতে পারে, ভিন্ন ভিন্ন অংশ। আরেকটা বলছে প্লিজ স্টপ, দয়া করে থামাও। কি থামাবা? রাইটিং। ওই যে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, এটাও জিরান্ড, এটাও জিরান্ড, এটাও জিরান্ড, শুধু এইটা হচ্ছে আমাদের পার্টিসিপল। ঠিক আছে, এরপরে যদি দেখি পরের প্রশ্ন, এখানে বলছে দ্য ক্যান্টারবারি টেলস রিটেন ইন অ্যাবাউট 1386 ইজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো। আপনারা নিশ্চয়ই নাম শুনছেন একজন বিখ্যাত কবি যার নাম ছিল আপনার জিওফ্রে চসার। এই জিওফ্রে চসারের একটা বিখ্যাত লেখা হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। তাহলে ক্যান্টারবারি টেলস যেটা, এটা লেখা হয়েছিল 1386 সালে। জিওফ্রে চসারের জন্ম হয়েছিল 1340 সালে। ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট পিওর ইংলিশ রাইটার বলা হয় ওনাকে। এই জন্য ওনাকে ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি বলা হয়, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তো এই ব্যক্তি 1386 সালে লিখছে। এখানে বলছে ইজ অ্যালাইভ, এখনো মনে হয় যেন জীবিত জীবিত, তাহলে ফ্রেশ যেটাকে আমরা আমাদের ভাষায় বলি। এন্ড আপিলিং, যেটাকে বলছে অ্যাপিলিং মানে কি বলেন তো? আকর্ষণীয়, হৃদয়কে টানে, যেটাকে বলা হয় হৃদয়কে টানে, হৃদয় আকর্ষক, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে হৃদয় আকর্ষক। আচ্ছা, এরপর অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো, যদিও এটা 600 বছর আগে লেখা হয়েছে, এখনো এটা হৃদয় আকর্ষক বা আকর্ষণীয়। আপনারা চাইলে এটাকে অনেক ক্ষেত্রে রিপ্লেস করতে পারেন আরেকটা ওয়ার্ড দিয়ে, অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানেই হচ্ছে অ্যাপিলিং, এটা মূলত অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটার আগেরটাও অ্যাডজেক্টিভ। এই অ্যালাইভ মানে ফ্রেশ বোঝায় অনেকটা, লাইভ মানে আমরা বলি বেঁচে থাকা, অ্যালাইভ মানে জীবিত। অর্থাৎ এখানে লেখা তো আর জীবিত থাকতে পারে না, এটা দিয়ে বোঝাইছে প্রাণবন্ত, যে লেখাটা এখনো প্রাণবন্ত এবং আকর্ষণীয়। তাহলে দুইটা জিনিসই কিন্তু ওই লেখার গুণকে বুঝাইতেছে, বা অবস্থা যদি বলেন সেটাকে বুঝাইতেছে। তো যদিও অপশনটা ওরকম আসে নাই, প্রশ্নটা অন্যভাবে আসছে। এখন এটা সহজ একটা উপায় আছে বুঝার, সেটা কি বলেন তো? যদি এটা বুঝতে পারেন, এটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে এখানে যেটাই বসবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হতে হবে। হ্যাঁ, এবং এই অ্যাডজেক্টিভটা আবার কথা আছে, সেটা হচ্ছে স্যার এখনো আকর্ষণীয়, তার মানে অলরেডি চলতেছে, এটা এমন না যে থেমে গেছে আকর্ষণটা, তখন আইএনজি যুক্ত অংশ এভাবে নিয়ে নিতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন যদি দেখেন, নেক্সটে আমরা যদি চিন্তা করি, এখানে দেখেন বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, সঠিক কোনটা? শি ওয়াজ বোরিং ইন দ্য ক্লাস। শি ওয়াজ বোরিং মানে কি জানেন? বোর মানে কি? বিরক্ত করা। শি ওয়াজ বোরিং ইন দ্য ক্লাস মানে সে ক্লাসের মধ্যে বিরক্ত করতেছিল, কথাটা এরকম চলে আসবে। সত্য বলতে বিরক্ত করতেছিল, এটাকে কন্টিনিউয়াস টেন্স আমরা নিতে পারবো না। এরপরে বলছে শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস, প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে শি ওয়াজ, এই ওয়াজ দেখতেছেন না, শি ওয়াজ মানে সে ছিল, ক্লাসের জন্য একটা ডিস্টার্ব, সোজা কথা আমরা এটাকে বলি আমাদের ভাষায়। তো এখানে বলছে বোর্ড ইন দ্য ক্লাস। আরেকটা বলছে শি ফেল, ফেল শব্দটা যেটা আছে, ফেল মানে কি জানেন? ফেলে দেওয়া। তাহলে সে কি ফেলে দিছিল? ক্লাসে ফেলে দিছে, যে তোরে ফেলে দিলাম আমি বোরিং এর মধ্যে, বিষয়টা এমন না। আর শি ওয়াজ ফিলিং, এরপরে হচ্ছে বোরিং ইন দ্য ক্লাস। এখন প্রশ্ন দেখেন, এইখানে অনেকের মনে হইতে পারে স্যার এটা তো ঠিক ঠিক হয়, শি ওয়াজ ফিলিং বোরিং,
না হয় না, সে ওদের দুইটা আছে একসাথে কি? ফিলিং এর পরে বডি হয় না। কেন হবে না, হইতেই পারে। সমস্যা ওই জায়গায় না, সমস্যা এই জায়গায়। একটু আগে বলছি ফিলের সাথে আইএনজি করা যাবে না, বলছিলাম না এই কথাটা। এটা আই ফিল বলতে হবে, শি ফিল বলতে হবে, ফিলের সাথে আইএনজি করা যাবে না। হবে না কেন? কারণ এগুলা স্টেটিভ ভার্ব। ফিল মানে অনুভব করা, তার জন্য শক্তি লাগে। যে সকল ভার্বে শক্তি লাগে না তার সাথে আইএনজি করা যাবে। ওইটা ভুল বলেন, কত ভুল। তো যাই হোক, তাহলে এই জন্য শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস। তাহলে অলরেডি এখানে শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস মানে আসলে সে নিজে বিরক্ত হয়েছিল। এখানে সে বিরক্ত করে নাই, সে নিজে বিরক্ত হয়েছিল, প্যাসিভে করা হয়েছে। এই জন্য শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস, আমি লাস্টে চাইলে দিতে পারতাম বাই আদার স্টুডেন্টস, যে অন্য স্টুডেন্টের দ্বারা সে ক্লাসে বিরক্ত হয়েছিল, বাট সেই অংশটা লেখা হয় নাই, জাস্ট লেখা হয়েছে শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস, সে ক্লাসে বিরক্ত হয়েছিল। ভুল বলে, আমরা তো অনেক সময় বলি আই এম থিঙ্কিং, এটা ভুল, আই থিঙ্ক বলতে হবে। হ্যাঁ, বহুল প্রচলিত ভুল পড়ছেন না আপনারা এগুলা। বলে না কিরে ভাই ব্রাদার কেমন আছে, ভাই মানে কি আর ব্রাদার মানে কি। বাট যদি বাংলায় আপনারা বলে ভাই ভাই কেমন আছে, বাট ভাই ব্রাদার প্রচলিত আছে। কয় গো ডাউনে যা, সব রাখা আছে। গো ডাউন মানে কি, গো মানে যাওয়া, ডাউন মানে নিচে। হ্যাঁ, তাহলে গো ডাউন, এবার আবার বলতেছে গো ডাউনে যা, তাহলে কি হলো, যাওয়া অলরেডি আছে, গো মানে যাওয়া, আবার ডাউন দিয়ে আবার বলতেছে আবার যা, সব একসাথে বলা যাবে না। পরের প্রশ্ন বলছেন আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। এই প্রশ্ন অলরেডি করে আসছি আমরা একটু আগে। দেখেন কি সাথে যুক্ত করছে এবার, ভার্ব জিরান্ড। এটা তো আমরা বুঝি, ভার্ব থেকেই তো জিরান্ড হইছে। আর এটা কিন্তু পেঁচানো বলতে কি, শুধু শুধু একটা কথা আছে না, ধরেন ভালো একটা জিনিস, এরপরে আপনি সেটাতে সেলাই করছেন, এটা হচ্ছে অনেকটা ওই টাইপের, যে অলরেডি এটা জিরান্ড আমরা জানি। আর জিরান্ড কি হয়, ভার্বই তো হয়। আবার প্রত্যেকটার লাগে শুরুতে দিছে ভার্ব জিরান্ড, তো জিরান্ড তো ভার্বই হবে, অন্য কোনো অংশে তো জিরান্ড হয় না। কিন্তু তারা এরপরেও দিছে যে ভার্ব জিরান্ড। ও এইটা, ও হ্যাঁ তাই ঠিক আছে। হ্যাঁ আমি তাই তো কই যে কি ব্যাপার, এটা দিছে কেন। তাহলে ঠিক আছে, মানে এই আন্ডারলাইন আর এই আন্ডারলাইন দুইটা, যে এটা ভার্ব আর পরেরটা জিরান্ড, এভাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রশ্ন না ভুল শিখা নাই, বলতেছি এই অংশটাকে শুধু শুধু কেন করছে। ও শেষ, ঠিক আছে, আজকের মতো শেষ। আচ্ছা যাই হোক, অনলাইনে যারা ছিলেন ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন। আর হ্যাঁ বলেন। হ্যাঁ দাঁড়ান, প্রশ্নটা হচ্ছে এরকম ছিল, দাঁড়ান, করিম এন্ড শূন্য স্থান, তারপরে কাম হেয়ার। যাই হোক, এখন এইখানে যেই প্রোনাউনই বসাই, সেটার কি সাবজেক্টিভ ফর্ম বসাবে নাকি অবজেক্টিভ ফর্ম, মানে আমি যদি এখানে আই বসাবো নাকি মি বসাবো, এরকম চাচ্ছেন। আচ্ছা, এইখানে সব সময় এটা কি ভার্ব, আর ভার্বের আগে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে এখানে আই বসবে, মি বসানো যাবে না। সেদিন আপনি হচ্ছে লেট দিয়ে করালেন না, লেট করিম এন্ড মি কাম হিয়ার, এখন এখানে মি বসালাম, ওইটা আলাদা অপশন, আপনি খেয়াল করেন নাই। লেট কি বলেন তো, এটা না, এটা পুরো অবজেক্ট হিসেবে তো আমরা এটা বসাই। আমি সেটাই বলতেছি, লেট করিম এন্ড, তাহলে স্যার আপনি এইখানে ওই দিন লেট করিম এন্ড মি কেন লিখছিলেন, আই কেন লিখলেন না? অনেকগুলো ইসের মধ্যে আমি পাইছি স্যার যে না, আপনার প্রশ্ন এখন এটা না যে স্যার এখানে লেট করিম এন্ড মি কেন লিখছেন, আই কেন লিখলেন না? এর সাথে তো অবজেক্টিভ ফর্ম বসে না, হ্যাঁ। এটা তো জানি, কিন্তু ওইখানে যে এটা চেঞ্জ হলো কেন আমি সেটা বলতে চাই। এইটা এখানে চেঞ্জ হয়েছে কেন? এখানে চেঞ্জ হয়েছে এটা। মেইনলি আসলে এটা অবজেক্টের জায়গা, ভার্বের পরে হইলে কি বসবে, অবজেক্টিভ ফর্ম, আর ভার্বের আগে হইলে সাবজেক্টিভ ফর্ম বসবে। তবে এটা কোন ভার্ব হইতে হবে, মেইন ভার্ব। এই সেন্টেন্সের মেইন ভার্ব লেট, এটা শুরুতে একটা ইউ আছে, উজ্জ, ইম্পারেটিভ সেন্টেন্স না এটা, প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট কি থাকে, ইউ, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর তারপরে যাই বসাবেন অবজেক্টিভ ফর্ম। এই জন্য করিম তো শেষে অবজেক্টই বসে, শুরুতে হইলে অবজেক্ট বসে, তাহলে করিমের অবজেক্টও করিম, এখানে করিম অবজেক্ট হিসাবে বসছে, সাবজেক্ট হিসাবে না, এই জন্য ওখানে মি। কিন্তু স্যার এই লেট ছাড়া অনেকগুলো ইসের মধ্যে আমি পাইছি অবজেক্টের জায়গায় আই লেখা আছে, সেটা শুধু বি ভার্ব হবে। অবজেক্টের জায়গায় আই না স্যার, বি ভার্বের জায়গায় হলে তো বুঝছি, কিন্তু স্যার ভার্বের আগে
এই এন্ড এর পরে যে আমি দেখতেছি যে অবজেক্টিভ ফর্মগুলো বসাইছি মানে তখন আর সাবজেক্টিভ ফর্মগুলো সে অনেক জায়গা থেকে দু একটা প্রশ্ন নিয়ে আসবেন। লিখে নিয়ে আসতে হইতো। হ্যাঁ নিয়ে আসবেন, আমি এখন যেটুকু আমাকে বলছেন আমি সেটুকু শুধু বললাম আপনাকে, আর যদি থাকে তাহলে নিয়ে আসবেন, আমরা যেহেতু রেগুলার নিয়ে আসি, বুঝেন নাই? কমা ইউ দাঁড়ান। এন্ড না, আই ওইটা তো 2 3 1 ওইটা কথা আলাদা। কিন্তু এন্ড এর পরে আমি দেখতেছি যে অবজেক্টিভ ফর্মগুলো না বলেন, সমস্যা নাই। না আপনি বিরক্ত করছে কই গেল ওরা? আমি তো বললাম না, আমি অনেক বই ঘাটাঘাটি করছি, হ্যাঁ, যে এই এই দুইটা আমি পাই নাই, আপনার সাথে আমি একমত, কিন্তু অনেক বইতে এগুলা দেয়া আছে। কোনটা? কিন্তু আমি যদি হুজ? এই যে হ্যাঁ হুজ, হুজটা ওটা বলছে copy cut paste করা? হ্যাঁ কপি কাট অনেক পেস্ট বই করা। আমি অনেক বই খুঁজেওছি এটা, কিন্তু আমারও আসে না যে 4টা 5টা। ওই যে বললাম, এটা অনেক ক্ষেত্রে আপনার এই অংশগুলো হচ্ছে অর্থের সাথে দিবেন। হ্যাঁ, এটা না করে ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবেন স্যার, সামনে দেখা হবে। কথা বলে শেষ? আমি তো যেন ডাক দিলাম না, এখনো লাইভ চলতেছে মাত্রই। এ কি অবস্থা অনলাইনের? কেউ যায় না? এ, আমি কই নাই তো। দিতে বলেন তারপরে পরীক্ষাটা হয়ে যাক। জোয়ার ভাই প্রশ্ন পরীক্ষা নেন। ওই যে প্রশ্ন আনতেছে। আচ্ছা, যারা আমরা আছি আজকে হচ্ছে আমাদের আসলে সর্বোচ্চ শেয়ারকারী ও মেনশনকারীকে গিফট দেওয়ার কথা ছিল। আজকে আমাদের সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন রাজা আহমেদ। রাজা না রাজু, আল্লাহ জানে। আমি জানি স্যার, আপনার আজকে রাজু আহমেদ, হ্যাঁ আমি শিওর আমি তুমি পাইলে তোমার কোনো গিফট নাই। তুমি বাদে। আজকে আমি অনেক মেনশনকারী অনেক জায়গায় দিছি, 4টা সফটওয়্যার দিছি। আজকে মেনশনকারীর মধ্যে রয়েছেন আমাদের, বই দেবো আমি একটা আমার কি নাম লেখছে আল্লাহ জানে, মরিয়ম মল্লিক না কি? কি যে লেখছে? আচ্ছা, মরিয়ম মল্লিক, কি নাম এটা, কি লেখছে আল্লাহ জানে। আচ্ছা, মরিয়ম মনে হয়, মরিয়ম নামে কেউ যদি থাকো তাইলে হইলো। এটা আসলে কি লেখছে আমাগো? সোহাগ লেখছে, সোহাগ সাহেব নাই। এ দাও তো, এটা কি নাম? দাও উচ্চারণ করতে পারো কিনা? স্যার লাস্টটা হ্যাঁ, পরেরটা। আচ্ছা, মন শিওর লেখছে। কি ও সরি স্যার, এটা মরিয়ম হবে স্যার। মরিয়ম? এটা মলি, মিলি, মরিয়ম মিলি হয়ে যাবে। মরিয়ম মলি। হ্যাঁ, আচ্ছা, মরিয়ম মলি। এই দুইজন হচ্ছে আমাদের সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর মধ্যে রয়েছেন। ও এই যে আছে এই মরিয়ম মল্লিক, ওর নাম ঠিকই আছে। লিখতে বলছো MO না, ঠিকই আছে, মরিয়ম মল্লিক। এ কেমন নাম, এ क्या हुआ? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমাদের রাজু আহমেদ আমাদের আজকের প্রাইজ মানি পাচ্ছে, পাশাপাশি হচ্ছে আমাদেরকে মরিয়ম মল্লিক। এই আজকের গিফট কি দিতে চাইছে? হ্যাঁ বই, তাহলে বই পাইতেছো, কিচ্ছু করার নেই। এই বই পাচ্ছ তোমরা। বই পাওয়ার জন্য তোমরা যে কাজটা করবা, 0190151950 নাম্বারে নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলে হয়ে যাবে। আর ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য 0190151950102003 এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হবে। ওকে, যারা আমরা নতুন ভাবে, নতুন উদ্যমে, নতুন ব্যাচে জার্নি শুরু করতে যাচ্ছি, তারা হচ্ছে আমরা চাইলে আমরা হচ্ছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ভর্তি হতে পারবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।
স্যার আপনি কেমন আছেন? ভালো নাই রে, কেমন কি হয়েছে? দৌড়ের উপর পেরেশানি। একটা ক্যাম্পাস